আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? জানি না, একদম কম লাইট, খুবই কম লাইট। আই হোপ যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। অ্যান্ড আমি এখন লাইভে আসার মেইন কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আম, আমাদের শোরুমে কি ডিসকাউন্টটা কন্টিনিউ করব কি করব না, কালকে কি রাখবো ডিসকাউন্ট নাকি কালকে অফ করে দিব, এক। দুই নাম্বার হচ্ছে যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে মানে যে ঘটনাটা মানে আমার সাথে ঘটতেছে, বা যে ঘটনাটা আপনারা দেখতেছেন, অনেকে মজা নিতেছেন, অনেকে সিরিয়াসলি নিতেছেন, অনেকে চাচ্ছেন যে অনেক কিছু হোক। সো এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করতে চাই যে ঘটনার সূত্রপাতটা কোথায় থেকে কি হয়েছে না হয়েছে, বা কি না কি। তো আপনারা একটু সবাই জয়েন করেন, হোপফুলি সবাই লাইভটা ঠিকঠাক করে দেখতে পারতেছেন, অ্যান্ড হচ্ছে যে আপনার আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন, অ্যান্ড সবাইকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন। তানিয়া মিষ্টি লিখেছে আই লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই লাভ ফ্রম কানাডা সিলেট, থ্যাংক ইউ সো মাচ। তুফায়েল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার অপেক্ষায় 3 দিন থেকে শাহিন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিন। অ্যান্ড যেটা হয়েছে, আমি একটা পুরো বিষয়টা নিয়ে মানে এখন পর্যন্ত মানে কেন এগুলো হয়েছে, আমি কেন এত রেগে গেলাম, বা কী কারণে কী হয়েছে, আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি একটা ক্লিয়ার একটা থাকে না যে একটা ক্লিয়ার একটা স্টেটমেন্ট আমি দিতে চাই। দ্যাটস ওয়াই আমার এখন হচ্ছে যে এই লাইফটাতে আসা। অ্যান্ড আশা করি যে সবাই বুঝতে পারতেছেন। আচ্ছা, আমি অলরেডি 6,000 আপু জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেবেন। সো যেটা হয়েছে, আমি একটু ঘটনার শুরু থেকে বলি। তো যিনি যাকে নিয়ে সমস্যা বা যার সাথে সমস্যা, আসলে এই সমস্যার মূলে আমি ছিলাম না। জোস জোস তোমার কমলা কার দিয়ে আপনার অপেক্ষা ছিলাম, কি তুম তো কামাল কার দিয়ে, আচ্ছা আপনার অপেক্ষা ছিলাম সীমাপু। আচ্ছা আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলি ঘটনাটা যে রয়েছে। আচ্ছা, কালকে কি আমাদের শোরুমে ডিসকাউন্ট রাখবো? আচ্ছা, আমি যেহেতু কালকে দেশে আসবো, তারপর আমি শোরুমে ডিসকাউন্টটা কালকে রেখে দিলাম। আপনারা ওই যে আমাদের অফারের ড্রেস 550 350-এর ড্রেস এখনো মনে হয় কিছু কিছু শোরুমে আছে। আর যেটা তো ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, এবং আপ টু দিল্লি বুটিক্সে 30% ডিসকাউন্ট, অন্যান্য ড্রেস শাড়িতে 20% ডিসকাউন্ট, এবং আপনার আমাদের অল প্রোডাক্টের উপরে আপ টু 50% ডিসকাউন্ট অফারটা আমি আগামীকাল পর্যন্ত রেখে দিলাম, জাস্ট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। তারপর আর ওই অফারটা থাকবে না, আগামীকাল লাস্টে। আমি একটু এটা আমার ইয়াদেরকেও বলে দিই, আমাদের ইনচার্জকেও বলে দিই এটা। যেহেতু আমি আজকে লাইভে আসতে বাধ্যই হলাম, সো আমি ভাবলাম যে আচ্ছা এটা একটু বলেই দিই। শুভ, ডিসকাউন্ট অফারটা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত রাখো, যেহেতু আমি আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। সো ডিসকাউন্ট অফারটা আগামীকাল লাস্ট ডে, মানে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, দিল্লি বুটিক্সে 30% ডিসকাউন্ট, আর ওই যে আপ টু 50% ডিসকাউন্ট, জুতা ব্যাগ যেভাবে যেটা ছিল ওইভাবে ডিসকাউন্ট দিয়ে রাখো। আর 550 টাকা আর 350 টাকার অফারে যে ড্রেসগুলো দিচ্ছে ওগুলো শোরুমে যদি না থাকে অ্যাভেলেবেল করে দিয়ে রাখো। ওকে, সো সবাই একটা করে শেয়ার করে দিন। এবার আমি একটু বলি মানে ঠিক ভুল, আমি আসলে নিজেকে নিজে জাজ করতে অনেক বেশি পছন্দ করি, এবং আমি যে ভুল করি না এরকম না, আমি যে একদম একদম মানে সাধু সন্ন্যাসী ফেরেস্তা, ব্যাপারটা এরকম না। আমরা আসলে সবাই পাপি, আমরা কম বেশি সবাই পাপি। আমরা যখন আর আমার হচ্ছে কি, আমি আমার নিজের কৃতকর্ম বা নিজের কোনো কাজ যদি নিজের ইয়া হয়, তখন হচ্ছে যে আপনার থাকে না যে আমার নিজেরই অনেক গিল্টি ফিল হয়, যে আমি মনে হয় বেশি বলে ফেলছি, আর একটু কম বলা উচিত ছিল, এটা হয়েছে সেটা হয়েছে। সো যাই হোক, যেটা বলতেছিলাম, আজুরি বাই ফারজানা সুমা, আপনাকে গালি দেওয়ার আমার কি কোনো কাজ নাই? আপনার মতো মানুষকে গালি দেওয়া কি আমার কাজ? বাড়াবাড়ি না কারাকারি না সারাসারি, আপনি একটু নিজেই একটু আগে শুনেন, তারপর কথা বলেন। আপনার মতো মহিলারা শুধু উপরটা দেখে জাজ করে ফেলেন। শুনেন, কিছু মানুষ থাকে যে খুচাবে খুচায়া
মানে কি বলবো, ওই যে এরকম চিক মাইরা থাকবে, বুঝেন নাই, খুচায়া আগুন জ্বালাই দিবে, আগুন জ্বালায় তারপরে এরকম চিক মাইরা থাকবে। আর আমার মতো মানুষজন হচ্ছে, আমরা হচ্ছে ক্রিমিনাল না, মানে মনের মধ্যে কোনো ক্রিমিনালি রাখি না, মনের মধ্যে কোনো প্যাচ রাখি না, যেটা হবে বা যেটা হয়েছে স্ট্রেট কাট। আর আমি সত্যি কথা বলতে, মানে সত্যি কথা বলে যদি আমার ফাঁসি হয়, আমি একদম সত্যি কথা বলে দিতে পারি। ওকে, সো সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, এখন যেটা হয়েছে সেটা আমি একটু বলি। সো যাকে নিয়ে এত সমস্যা, তিনার সাথে, তিনি আমার এখানে অনেক আগে অনেক আগে লাইভ করেছিল, সেটা প্রায় 3 বছর আগে। সো আমি তখন আসলে একটু কম লাইভ করতাম, বা আমার বিজনেসের শুরুতে আপনারা জানেন যে আমি অনেক আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমি নিজে নিজে লাইভ করতে পারতাম না, আমি ভয় পাইতাম ক্যামেরার সামনে আসলে বা আসতে, বা কিভাবে আমি মানে হিসাব করে করে কথা বলতাম অনেক রোবোটিক্স মানে স্টাইলে। তো পরে আমি দেখলাম যে অনেকে লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করায়, তো আমি হচ্ছে যে লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করানো শুরু করলাম। তো বিভিন্ন লাইভ প্রেজেন্টারের সাথে আমি কাজ করি, বিভিন্ন লাইভ প্রেজেন্টারের সাথে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। তারপর একটা সময় দেখতে থাকলাম যে কি, যে তাদের রেমুনারেশনটা, ধরেন একজনকে আমি দিয়ে 5,000 টাকা দিয়ে কাজ করানো স্টার্ট করলাম, সে আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা হয়তো 15,000 হয়ে গেছে বা 20,000 হয়ে গেছে, এরকম করে। মানে আপনার যেটা হয়েছে যে আপনার তাদের রেমুনারেশনটা ঠিক 5,000 থেকে একটা সময় দেখলাম যে আমি এমন হয়েছে যে আমি একজন সামওয়ানকে দিয়ে লাইভ করাইছি যে আমার 50,000 টাকা 1 ঘন্টার জন্য পে করতে হয়েছে। এবং তারপরে কিছু কিছু মানুষের খারাপ ব্যবহার তো আছেই, খারাপ ব্যবহার, ছোট উদ্যোক্তাদের খারাপ ব্যবহার, ছোট করে কথা বলা, পাত্তা না দেওয়া, যেটা আমার মনে হয় যারা মানে কাজ করেন অনেক ছোট উদ্যোক্তা এটা ফেস করেছেন। সো এটা যখন আমি ফেস করেছি, মানে আমার কথার মধ্যে যদি মানে 1%ও কোনো মিথ্যা নাই, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। তো ফেস করার পরে, বা বিজনেস আসলে আমরা করতে করতে শিখি, ফেস করার পরে আমার কাছে মানে একজন এরকম লাইভ প্রেজেন্টার, সে আমার হচ্ছে আমার থেকে সে অ্যাডভান্স টাকা নিছে, কিন্তু সে আমার লাইভ যে ডেট দিছে, সে ওই ডেট অনুযায়ী সে লাইভে আসে নাই। আমি সারাটা দিন সব কাজ ফেলে তার জন্য বসে আছি সে কখন লাইভে আসবে। আর আমি ধরেন একটা লাইভ প্রেজেন্টার যখন আমি 1 ঘন্টার জন্য 40,000 50,000 টাকা দিয়ে লাইভ করাবো, তো সেই লাইভে তো আমার একটা সেই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করা লাগবে, আমি কিন্তু সেই প্রোডাক্টটাও কিনে কি স্টকে রাখছি, তার মানে আমার ওখানেও টাকা আটকাইছে। তো দেখলাম 2-3 দিন চলে গেছে, সে আমার ফোন ধরে না, পাত্তা দেয় না, মানে অনেক দেমাক দেখায়। সো এইসব অপমানের পরে আমি নিজেকে নিজের মানে খুব ইয়া লাগলো যে ভাই, ওরা এত কিছু, ওদেরকে এত মানুষ দেখে। হ্যাঁ, মক্কার হোটেল রুমে আপনাকে দেখে খুব ভালো লাগছে, আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আলহামদুলিল্লাহ। দেশের মানুষের জন্য দোয়া করবেন, মারিয়ম নোট, থ্যাংক ইউ সো মাচ। সো ওরা এত কিছু পারে, আমি কেন পারি না? তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমি আমি আয়নার সামনে দাঁড়ায় নিজে একা একা কথা বলতাম। তো একটা সময় হয়েছে কি, যে আমি নিজের মানে আমার কথার মধ্যে কিন্তু কিশোরগঞ্জের অ্যাকসেন্ট চলে আসে। সো আমি একটা সময় নিজেই লাইভ করা স্টার্ট করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যখন থেকে নিজে লাইভ করা স্টার্ট করলাম, নিজে যখন নিজের প্রোডাক্টকে প্রমোশন করা স্টার্ট করলাম, তখন থেকে আর আমাকে কোনোদিন পিছনে ফিরে তাকাইতে হয় নাই। কারণ আমি তখন ধরেন এই মোবাইলটার দাম 20 টাকা। আপনি যখন একজন লাইভ প্রেজেন্টারকে দিয়ে এটা প্রমোট করাবেন, আর তার রেমুনারেশন যদি অনেক হাই হয়, সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আপনার এই পণ্যের সাথে যোগ হবে। তখন আপনি যদি এটা বিক্রি করতেন 20 টাকায়, আপনার বিক্রি করতে হবে 25 টাকায়। সো আমার যেটা হয়েছে যে তখন আমি যখন আমি নিজে লাইভ করা শুরু করলাম, আমি প্রোডাক্টও কম প্রাইসে হচ্ছে বিক্রি করতে শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে সানভিজ বাইতনি এত দূর। তো এর মধ্যে মোটামুটি যারাই আমাদের কোম্পানির সাথে কাজ করেছে, অনেক লাইভ প্রেজেন্টার অনেকে করেছেন, অনেকের সাথে আমাদের হয়তো করা হয় নাই, বাট মোটামুটি সবার সাথেই আমার ভালো সম্পর্ক। দেখেন, অনেকেই হচ্ছে যে আগের একটা ঘটনা আছে ফারিয়া আপুর সাথে আমার, সেটাকে নিয়ে অনেকে ঘাটাঘাটি করেছেন। ফারিয়া আপুর সাথে আমার ব্যক্তিগত কোনো লাগালাগি, ব্যক্তিগত কোনো হ্যারাসমেন্ট তিনিও আমাকে করেনি, আমি ওনাকে করিনি। যেটা হয়েছিল প্রফেশনাল একটা বিষয়, যেটা হইতেই পারে। এখন আমরা লাইভ প্রেজেন্টার এবং উদ্যোক্তা একে অপরের পরিপূরক। সে একটা রিমুনারেশন দাবি করে কাজ করতে পারে, আমি উদ্যোক্তা হিসেবে সেটা নাও মানতে পারি। তো সেটা তখনই সলভ হয়ে গেছে আমাদের মধ্যে, কিন্তু এখন একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড তখনও আন্ডারস্ট্যান্ডিং ছিল, এমন না যে আমরা ঝগড়াঝাটি করে কেউ কারোর মুখ দেখি না, ওরকম কোনো ঝগড়াঝাটি হয় না। ওটা একটা মানে কি বলে, ওটাকে একটা প্রফেশনাল একটা বিষয় তখন উঠে আসছিল। যাই হোক, তারপরে
তো আমি নিজে 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 কাজ করলাম, আর নিজে নিজে কাজ করতে করতে আজকে এখানে আসছি। আপনার ডেফিনেটলি আল্লাহর রহমত ছিল এবং আপনাদের ভালোবাসা ছিল। আপনাদের ভালোবাসা ছাড়া এটা কোনোদিন সম্ভব না। তো যেটা হচ্ছে গত বছর এর মধ্যে যিনি যাকে নিয়ে কথা হচ্ছে, মানে যার সাথে আর কি সমস্যা চলছে, তিনিও হচ্ছে যে আমাদের লাইভ করেছে। তখন তিনি প্রেগনেন্ট ছিলেন, অ্যান্ড প্রেগনেন্ট অবস্থায় উনি বিভিন্ন অড কাপড় চোপড় পরতেন দেখে মানুষ ওনাকে অনেক গালিগালাজ করতো, অনেক রকমের কথা বলতো। সো উনি আমাদের শোরুমে যে লাইভটা করেছিলেন সেটা আমাদের শাড়ি পরে লাইভ করেছিলেন, সেম শাড়িটা আমিও পরেছিলাম। এবং আমি যখন মানুষ ওনাকে লাইভে বুলিং করতো, আমি ওনাকে অনেক সাপোর্ট দিয়েছিলাম, মানে উনি স্বীকার করুক আর না করুক, হোয়াট এভার ইট ইজ। তো শেষ, ওনার সাথে আমার শেষ। এরপরে ওনাকে আমার আর কখনো দেখা সাক্ষাৎ ওরকম হয় নাই, ওরকম কিছুই হয় না। আর আমি নর্মালি এরপর থেকে আমি হচ্ছে ধরেন কোনো অ্যাওয়ার্ড শো, কোনো প্রোগ্রাম, এসব আমি এড়িয়ে চলি। আমাকে কেউ দাওয়াত দিলেও আমি যাই না। তো ওনার মেয়ের জন্মদিনে আমাকে ইনভাইট করে, সো উনি খুব ভালোভাবে ইনভাইট করে। আমি আমার বাচ্চা সহ, আমার হাজব্যান্ড সহ যাই। তো ওখানে উনি লাইভ করতেছিল, তো লাইভের মধ্যে উনি আমাকে ইন্ট্রোডিউস করায় দেয়। তো সেখানে খুব সম্ভবত আমার হাজব্যান্ডকে উনি মানে ভুলবশত হয়তো উনি দাদা বলে ফেলছিল, আমার আম নট শিওর। সো ওটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়, অনেক কিছু। আমি এই জিনিসটাকে পাত্তাই দিইনি, যাই হোক, ওগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। পরে যেটা হয়েছে যে চ্যানেল আইতে যে টক শোটা গত বছর, যেটা মেন পয়েন্ট আমি আপনাকে বলি, চ্যানেল আইতে যে টক শোটা হয়েছে, সো চ্যানেল আই থেকে আমাকে যেহেতু উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমাকে ডাকা হয়েছে, এবং ওনাকে হচ্ছে আপনার লাইভ প্রেজেন্টার বা ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটারদের প্রতিনিধি হিসেবে ওনাকে ডাকা হয়েছে। আপনারা নিশ্চয়ই হচ্ছে যে টক শোটা সবাই ভালো করে দেখেছেন, এবং সেই টক শোতে আমি আমার প্রফেশন থেকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে, আমি আমার প্রফেশন থেকে আমি উদ্যোক্তাদের হয়ে আমি কথা বলেছি। উদ্যোক্তাদের মানে কি কি করা, উদ্যোক্তা আর ব্র্যান্ড প্রমোটার একজন আরেকজনের পরিপূরক, কি কি করলে এই সম্পর্কটা সুন্দর থাকবে, কি কি করলে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এই যে একটা ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়েছে ফেসবুকে, যেখানে লক্ষ লক্ষ উদ্যোক্তা এখন তৈরি হয়েছে। এটা কিন্তু বড় একটা খাত লাইভ প্রেজেন্টারদের জন্য, কারণ যত উদ্যোক্তা বাড়বে লাইভ প্রেজেন্টারদের কাজ তত বাড়বে। এখানে লাইভ প্রেজেন্টারদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ, এখানে নতুন নতুন লাইভ প্রেজেন্টার তৈরি হতে পারে। সো আমি আমার ওই টক শোটা প্লিজ সবাই দেখবেন। দেখবেন ওখানে আমি একদম আমার প্রফেশনের জায়গা থেকে আমি আমি একটা জায়গায় আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই। ওই টক শোতে কোথাও আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই। আমি জাস্ট আমার প্রফেশনের জায়গা থেকে উদ্যোক্তা হিসেবে আমার অন্যান্য উদ্যোক্তাদের পক্ষ থেকে, অন্যান্য উদ্যোক্তারা যে জিনিসগুলা ব্র্যান্ড প্রমোটারদের থেকে জানতে চায়, বা যে প্রশ্নগুলো ছিল, বা যেই দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল, অন্যান্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি কিন্তু টক শোতে সেই কথাগুলো বলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু উনি যেটা করেছে, প্রত্যেকটা কথাকে উনি ওনার নিজের গায়ের উপর নিয়ে নিছে, এবং উনি বারবার সেই টক শোতে একই কথা বলতেছিল যে উনি এটা করে না, আমি তো করি না, ওটা অন্যরা করে। অন্য লাইভ প্রেজেন্টারদেরকে উনি বারবার করে দোষ দিচ্ছিলেন। মানে উনি মানে মোরাল অফ দ্য স্টোরি, মানে পুরো টক শোটা দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা জায়গায় উনি আসলে বুঝে নাই নাকি আমি জানি না, বা ওনার আসলে টক শো যদি উনি না বুঝে ওনার টক শোতে যাওয়া উচিত ছিল না। কারণ আপনি একটা সেক্টরের প্রতিনিধিত্ব করার জন্য টক শোতে গেছেন, সো আপনি কি সেই সেক্টরকে রিপ্রেজেন্ট করবেন। সো আপনি সেই সেক্টরকে না রিপ্রেজেন্ট না করে আপনি ওই আপনার সেক্টরের মানুষদেরকেই আপনি দোষ দিচ্ছেন। আপনি অন্য লাইভ প্রেজেন্টারদেরকে দোষ দিচ্ছেন, নিজেকে ভালো বলতেছেন। তো ওই টক শো এর এক পর্যায়ে যেটা হয়, লাস্টের দিকে উনি হচ্ছে খুব কি বলবো, আমি যখন এই স্লিমিং টি এবং হচ্ছে যে আবার ওই যে বিভিন্ন লেজার ট্রিটমেন্ট, ওজন কমানোর জন্য স্লিমিং টি, এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত, এইসব বিষয় নিয়ে যখন কোয়েশ্চেন করি, উনি এটাকে খুবই ব্যক্তিগতভাবে নিয়ে নেয়। এবং যেটা আপনারা ইতিমধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে এরকম একটা ভিডিও পোস্ট করছে ওনাকে নিয়ে, যেখানে উনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নাম ভাঙিয়ে
হচ্ছে একটা স্লিমিং টির প্রমোশন করতেছে, যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নাকি বলছে এই স্লিমিং টিটা খাইতে। সো আমার কথা হচ্ছে যে আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, আপনি একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য 50,000, 20,000 থেকে 50,000 টাকা নিচ্ছেন, বা হোয়াট এভার ইট ইজ, আপনি মানে যেটাই হোক, আপনি যেই অ্যামাউন্টেই নিচ্ছেন, আপনি যে ব্র্যান্ডটাকে প্রমোট করছেন, আপনার কথা শুনে এখান থেকে 200 মানুষ, 100 মানুষ, 2 জন মানুষ হোক কেনাকাটা করতেছে। সো আপনার কি এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে না যে আপনি যে স্লিমিং টিটা প্রমোশন করতেছেন সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা? আপনি একজন ডক্টরের সম্পর্কে না জেনে, সেই ডক্টরকে আসলে স্লিমিংটি সাজেস্ট করে কি করে না না জেনে, একজন ডক্টর সম্পর্কে আপনি মিথ্যা প্রচারণা করে ফেলেন। এই যে আমি এই কথাটাই আমি টক শোতে বলেছিলাম, এই যে আপনারা যে স্লিমিং টি, লেজার, বিভিন্ন কিছু যে আপনারা প্রমোট করেন, আপনি কি জেনে প্রমোট করেন? আপনারা যে রং ফসাকারী বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করেন, আপনারা কি জেনে প্রমোট করেন? ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওর মাধ্যমে কি প্রমাণ হইল? যে তারা না জেনেই প্রমোট করে, না জেনেই প্রমোট করে। হ্যাঁ, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে বলে দিল যে আমি এই ধরনের স্লিমিং টি খাওয়ার কথা কখনো বলি নাই। সো তার মানে কি, তারা পয়সা পেলে, টাকা দিলে সব কিছুই তারা প্রমোট করে, এবং সেই পণ্যটা ক্ষতিকর, ভালো নাকি মন্দ সেটা না জেনেই প্রমোট করে ফেলে। সো এরকম ইনি আছেন, আরও হয়তো 2-1 জন থাকতে পারেন। সো যাই হোক, ইনি ওই টক শোতে প্রত্যেকটা কথা ব্যক্তিগতভাবে নিল, এবং যেটা হলো টক শো শেষ হওয়ার সাথে সাথে উনি কান্নাকাটি জুড়াই দিল, এবং সাথে সাথে ওখান থেকে বের হয়ে গেল, গাড়িতে বসে অনেকক্ষণ কান্নাকাটি করলো। চ্যানেলের যারা ছিল তারা বের হয়ে গেল ওনার কান্না থামানোর জন্য। এই এই কাহিনী। তারপর টক শোটা যখন প্রকাশ করা হলো, ওখানে টক শোর কিছু কিছু অংশ কেটে 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 প্রকাশ করা হলো। তো যখন আমি বললাম যে আপনারা আমাকে সম্মানের সহিত টক শোতে ডেকে নিয়ে গেছেন, তো আপনি টক শোটা এরকম কেটে 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 দিলেন কেন? যখন আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলাম, যখন আপনারাও সবাই আওয়াজ তুললেন যে পুরো আনকাট ভিডিওটা দেখতে চাই, তখন চ্যানেল আই কর্তৃপক্ষ পুরো ভিডিওটা দিল। এর মধ্যে ওনার হাজবেন্ড যেটা করলো, আমার হাজবেন্ডের মতো আপনারা এই যে এখন 21,000 মানুষ আমাকে দেখছেন, আপনারা একটা কোনোদিন দেখছেন এই যে আমার হাজব্যান্ডকে আমার সাথে ক্যামেরায় এত দেখছেন, এত আমি আমার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে নিয়ে আসছি, কোনোদিন দেখছেন আমার হাজব্যান্ড কোনোদিন রাগ করে একটা কথা বলতে, কোনো মানুষকে নিয়ে একটা খারাপ কথা বলতে কোনোদিন বলে নাই? আমার হাজব্যান্ডের মধ্যে সেই শিক্ষাটাই ছিল না, বিকজ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অন্যরকম। ওর বাবা মা, ওর দাদা ছিল তখনকার সময় মুসলিম লীগের লিগ্যাল লয়ার, ওর বাবা ছিল WHO ডক্টর, ওর পারিবারিক শিক্ষায় অন্যরকম। তো আমার হাজবেন্ড কিন্তু মানে এমন একটা ভালো মানুষ, ও বেঁচে থাকা অবস্থায় ওই টক শোটা হয়েছিল, এবং ওই সময়ে আমার হাজবেন্ডের একটা পুরুষ মানুষের মানে কতটা নোংরা ভাষা যে আমার হাজবেন্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ, মানে স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। হ্যাঁ, মানে কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্স করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট, এইটা সে বুঝাইছে। তো একটা মানুষ এইরকম নোংরা পোস্ট একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে, হ্যাঁ আমার হাজবেন্ড হোক, সে একজন সম্মানী ব্যক্তি, সে একজন সুশিক্ষিত মানুষ, আপনি এরকম একজন ভদ্রলোককে নিয়ে, তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে, কোন লজ্জায়, কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি? হ্যাঁ, আমার হাজবেন্ড সেক্স করতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরায় এসে দেখাইতে হবে? আপনারা বলেন, মানে এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে? আপনার হাজবেন্ডকে যদি কেউ বলে যে তোমার হাজবেন্ড তো তোমাকে সেক্সুয়ালি খুশি করতে পারে না, তবলা বাজাইতে পারে না, তাও ওয়ার্ডটা কি, তবলা ঠিক মতো বাজাইতে পারে না, শিলাকি, আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি, আমার শিলাকি জাওয়ানি আমার জামাই পূরণ করতে পারে না, আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে। তো এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে, আবার এইরকম একটা ভালো মানুষ হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয়, এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে, নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে, তখন কয়টা মেয়ে সহ্য করবেন? একটু নিজের গায়ের উপর নিয়ে চিন্তা করেন তো। হ্যাঁ, আমার রাগ বেশি, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই,
আমার রাগ এখন আরো বেশি হয়ে গেছে, আমার মেজাজ প্রচন্ড রকমের, মেজাজ আমার খিটখিটা হয়ে গেছে, ইদানিং আরো বেশি খিটখিটা হয়ে গেছে। আমি আমার গ্রামের ভাষায়, আমি 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 গ্রামের মেয়ে, অনেকে আবার বলেন যে হ্যাঁ গ্রামের মেয়ে তো, গ্রামের মেয়েদের ভাষা গরিব খ্যাত, গ্রামের মেয়ে, অনেক কিছু বলছেন। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে যে গ্রাম বাংলা, ঢাকা শহরের কতজন মানুষ ঢাকা বিলং করে, বেশিরভাগ মানুষ গ্রাম থেকে আসছে। আর গালি জানে না, এত সুশীল সাজেন কেন? গালি জানেন না? নিজের জামাইরে যদি, আপনার জামাইরে যদি কেউ বলে যে সেক্স করতে পারে না, তোমার স্যাটিসফাইড করতে পারে না, তখন গালি মুখ দিয়ে আসবে না? গালি কি আসবে নাকি আসবে না? আমারে তো খুব অশিক্ষিত মহিলা, শুনেন আমি বাংলায় অনার্স পাস করা, হ্যাঁ 2016 সালে পাস করছি। সো বাংলা ভাষা আমাকে শিখাইতে আসেন না। হ্যাঁ, তো আপনার, আমার হাজব্যান্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে, নোংরা কথা বলবে, তখন আমার তাকে কি করা উচিত? আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোনো উত্তর দিইনি। আমি তখন জিনিসটা, আমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইছি যে দেখেন আমার হাজব্যান্ডকে নিয়ে এরকম পোস্ট দিচ্ছে, কিন্তু আমি কিন্তু তাকে কোনো নোংরা ভাষা তখন ইউজ করিনি, কোনো গালি দিই নাই, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। আচ্ছা, এইসব চলতে থাকলো, তার মধ্যে কি হলো, তিনি হয়েছে তার পোস্টটা ডিলিট করে দিলেন। কিন্তু তিনি পোস্ট ডিলিট করছে, কিন্তু তিনি কিন্তু অফিসিয়ালি কোনো সরি বলেন নাই। আমার হাজব্যান্ড আজকে বেঁচে নাই, আল্লাহ এটার মানে বিচার অবশ্যই করবে। আজকে আমার হাজব্যান্ড বেঁচে নাই, আমার হাজব্যান্ডের মতো এইরকম একজন এইরকম একটা ভদ্র মানুষ, মানে আমার হাজব্যান্ড, আপনারা কেউ বলতে পারবেন, এখন 26,000 মানুষ দেখতেছেন, কোনোদিন আমার হাজব্যান্ড কোনো একটা মানুষকে রেগে যে কথা বলছে, কোনোদিন খারাপ কথা বলছে, কোনোদিন কারোর, এই যে মানুষ এত কথা বলতো বুড়া, কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজব্যান্ডকে, কোনোদিন শুনছেন আমার হাজব্যান্ড কাউরে নিয়ে খারাপ কথা বলছে? বলে নাই, মানুষটা বলে নাই। আমি বলছি, আমার রাগ রাগ উঠে যেত, আমি সহ্য করতে পারতাম না আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে, আমি দিতাম ঝাঁটার বাড়ি। কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলে না, কেউ বলতে পারবে না। শুধু ক্যামেরাই কেন, বাস্তব জীবনেও যত মানুষ আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে, আমার হাজব্যান্ড কোনোদিন কারোর সাথে হাসি মুখ ছাড়া কথা বলতো না। সেই মানুষটাকে নিয়ে এইরকম একটা নোংরা পোস্ট দিছে। হ্যাঁ, তারপরে নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই, আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই ওই কথাটা। হ্যাঁ, কিন্তু আমি জানেন, আমার মনের মধ্যে আমি কোনো প্যাচ রাখি না, আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালই নেই, আমি কোনো জিনিস পোষণ করি না। ঠিক আছে, তার মধ্যে আমার হাজব্যান্ড কি হলো, অসুস্থ হয়ে গেল, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে গেল। তখন আমি, ঠিক আছে, আমি ওমরা করতে আসছি, আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি, আমি তখন সবকিছু আমি তাড়াতাড়ি মানুষকে মাফ করে দিই। মানে আমি মনের মধ্যে কিছু রাখি না, আমার মনের মধ্যে কোনো কিছু রাগ উঠলে আমি ঠাস ঠাস করে যেমন বলে দেই, আমি আবার কাউরে মানে কোনো কিছু ভুলে যেতে মাফ করে দিত, ঠাস ঠাস করে মাফ করে দিই আমি ওই জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, লেট ইট গো, যা হয়েছে হয়েছে, শেষ। তো এবার যেটা হয়েছে, আমার হাজব্যান্ড যেদিন মারা গেছে, সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে। তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমার হাজব্যান্ডকে নিয়ে, সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজব্যান্ড মারা গেছে, এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজব্যান্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আমরা তো শত্রুর এরকম চাই না, আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজব্যান্ডকে তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দিক, এটা চাই না। আল্লাহ আপনার হাজব্যান্ডকে আয়ু দেখ, আপনাদেরকে আয়ু দেখ, আল্লাহ আপনাদের ভালো করে। কিভাবে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজব্যান্ডের মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে? আজকে যদি আমার হাজব্যান্ডের জায়গায় অন্য যদি একটা ব্যাটা হইতো, তাহলে আপনার জামাই ওই ওই যে পোস্টটা লিখছিল, যে সেক্সুয়াল মানে হ্যারাসমেন্ট মূলক যে পোস্টটা লিখছিল, তাহলে কোন ধরনের উত্তর দিত? মানে আপনার মানে আপনার জামাইয়ের মতো যদি আমার জামাই হইতো, তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো। তারপর আমার লোকটা মারা গেছে, আপনারা একটা সরি পর্যন্ত বলেন নাই, কিন্তু আমি আপনাকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু আপনি আবার লিখছেন যে আল্লাহ বিচার করছে। আল্লাহ 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 বিচার, আল্লাহ সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ যে কার বিচার কখন করবে ইউ ডোন্ট নো। তারপরে আসেন আপনার এইবারের ঘটনাটা কেন শুরু হলো। আচ্ছা,
এবার যে মানে রোজা আফরোজা আপু যার সাথে আপনার কাহিনী শুরু হয়েছে, তো রোজা আফরোজা আপু হচ্ছে আমার হাজব্যান্ডকে যেদিন আমি ব্যাংককে নিয়ে যাই, সেদিনও তিনি আমার সাথে ইউনাইটেড হসপিটালে ছিলেন, অনেক হেল্প করছেন আমাকে। আমার ওই দিন ডিজিএফআই এনএসআই ক্লিয়ারেন্স নেওয়া লাগছে, এইসব বিষয়ে আপু আমাকে অনেক হেল্প করছে। মানে ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক। উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার সাথে ব্যাংককে যেতে চাইছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি আমার মাকে মানে মা ডাকছে। মানে থাকে না একদম, মানে শি ইজ ভেরি ক্লোজ টু মি, মানে আমার একদম ফ্যামিলি ফ্রেন্ড। উনি আমার মাকে মা ডাকছে। সো উনি একটা হেলিকপ্টার নিয়ে গেছে, সেই হেলিকপ্টার নিয়ে আপনারা কি কাহিনী বাজাইছেন ওনার, মানে যেটা রোজা আফরোজা আপুর ভাষ্য ছিল যে উনি হেলিকপ্টারটা নিয়ে গেছে 3 ঘন্টার জন্য রেন্ট করে, কিন্তু উনি সেখানে শ্যুট করতে পারেন নাই। কারণ হচ্ছে উনি শ্যুট করার আগে আপনারা ওখানে ঝাঁপায় পড়ে ওই হেলিকপ্টারে আপনারা শ্যুট করে ফেলছেন আগে, তারপরে ডে লাইট চলে গেছে, উনি শ্যুট করতে পারেন না। উনি এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ওনার কমপ্লেন, যেটা সংবাদ সম্মেলনে আপনি শুনছেন। তো রোজাপু আমাকে রোজাপু যেহেতু কখনো কোনো দিন প্রেস কনফারেন্স করে নাই বা এগুলো ফেস করে নাই, তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে তনি তুমি আমার সাথে প্রেস কনফারেন্সে থাকো। সো কিছু কিছু মানুষ থাকবে আপনার জীবনে, আপনার পরিবারের বা আপনার এমন কোনো বন্ধু থাকবে, এমন কোনো কাছের মানুষ থাকবে যে সে যখন আপনাকে কোনো কিছু বলবে, ইউ ক্যান নট সে নো, তাই না? আপনি কিন্তু নো বলতে পারবেন না। সো আমার ক্ষেত্রে মানে আমিও অবশ্যই, যেহেতু মানে তিনি আমার বোন, তিনি আমার মাকে মা ডাকছে, সো উনি একটা প্রেস কনফারেন্স করবে। আমার খেয়াল করে দেখবেন ওই প্রেস কনফারেন্সে আমি জাস্ট আমার বাসায় পরা একটা ফ্রক পরা, আমার কোনো মেকআপ নাই, কিছু নাই, চুল টুল এলোমেলো, ওইভাবে আমি গেছি। এবং ওই প্রেস কনফারেন্সে যখন রোজাপু ওই ওনার যে লেখাটা বাংলাতে লেখা যে অভিযোগটা যিনি যখন তিনি পড়তে নিছে, তো ওনার বাংলা পড়তে সমস্যা, উনি বাংলা পড়তে পারে না। তো সেই বাংলাটা আমি পড়ে দিছি ওনার হয়ে। সাংবাদিকরা বলতেছিল আপু উনি যেহেতু পড়তে পারতেছেন আপনি পড়ে দেন, আমি পড়ে দিছি। ওই বাংলাটা আমি পড়ে দিছি। পড়ে দেওয়ার পরে আমি কিন্তু জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দিই নেই, মানে ওই মহিলা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত কোনো মতামতই নেই। উল্টো সাংবাদিকরা ওই দিন আমাকে খুঁচাইছে, জিজ্ঞাসা করছে যে ওনার ড্রেস সম্পর্কে, ওনার এই সম্পর্কে, সে সম্পর্কে। আমি বলছি আমি ওনাকে দেখি না, আমার যেই জিনিসটা ভালো না লাগে বা যাকে আমার ভালো না লাগে সেটা আমি দেখি না, সেটা আমি ব্লক করে রাখি, এটা বলে আমি ইগনোর করছি। আমি বরঞ্চ ওখানে সাংবাদিকদের সাথে অন্য বিষয়ে, আমার শোরুম নিয়ে এটা সেটা নিয়ে অন্যান্য বিষয়ে কথা বলছি। ওনার বিষয়টা আমি টোটালি ইগনোর করে গেছি। হ্যাঁ, এখন আমি প্রেস কনফারেন্সে আমার বোনের যদি সমস্যা হয় বা আপনার বোনের সাথে বা আপনার কোনো কাছের বন্ধুর সাথে যদি সমস্যা হয়, আপনি কি বসবেন না তার পাশে? আপনি কি তার পাশে দাঁড়াবেন না? তো এখন ঘটনা হয়েছে এটাই যে রোজা আপু হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড বা আমার বোন, তার পাশে আমাকে বসতে হয়েছে বা আমি বসছি, তার সাপোর্টে অবশ্যই আমাকে থাকতে হবে যেহেতু সে আমার ফ্যামিলি ফ্রেন্ড। বাট আমি কিন্তু তাকে ওই প্রেস কনফারেন্সে তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বা আমার কোনো ব্যক্তিগত মতামত সেই প্রেস কনফারেন্সে আমি দিইনি। আপনারা প্রেস কনফারেন্সটা দেখবেন, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত সেই প্রেস কনফারেন্সে দিইনি। আচ্ছা, এবার শেষ প্রেস কনফারেন্সের মানে মানে এখানে ঝামেলাটা হয়েছে কার সাথে? ঝামেলাটা হয়েছে রোজা আপুর সাথে, তার ঝামেলা। আমি হচ্ছে রোজা আপুর বোন, তো সেখানে আমি ছিলাম। এলিয়েন এক্স ইফরাত, আপনার হাজব্যান্ড মারা গেছে, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এখানে একটি প্রশ্ন আছে যে তিনি মারা গেছেন, তারপর আপনি কিভাবে স্ট্রং আছেন? আপনার মতো মানুষগুলো হচ্ছে মজা দেখতে খুবই পছন্দ করেন, মজা নিতে খুবই পছন্দ করেন। এই যে আলভিয়া 28 বছরের একটা মেয়ে, তার 28 বছরের হাজব্যান্ড মারা গেছে। মেয়েটাকে তার শ্বশুরবাড়ি থেকে তার হাজব্যান্ডের কবরে যেতে দিতেছে না, তার সম্পত্তি অলরেডি নিয়ে নিছে, তার ছোট 2টা বাচ্চা আছে, সে লাইভের মধ্যে এসে হাও মাও করে কান্নাকাটি করতেছে। আপনারা এটা দেখে তারে খুব সিম্পিতি দিতেছেন, খুব মজা নিতেছেন, কিন্তু তার জীবনের সমস্যাটাকে আপনারা সমাধান করে দিয়ে আসছেন? গেছেন আপনারা তার জীবনের সমস্যার সমাধান করে দিতে? যান নাই। আপনারা কি চান জানেন? আমি একটা মেয়ে, আমার কোম্পানিতে কয়েকশো এমপ্লয়ি, আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড। সো আপনারা কি চান? যে আমি আপনার মতো কিছু হিংসুটে মানুষজন কি চান জানেন? যে আমার হাজব্যান্ড মারা গেছে, এখন আমিও মারা যাই, আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হোক, ফকিরের বাচ্চার মতো বড় হোক, এটা চাচ্ছেন না? আপনার কি চান? আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক, আমিও কান্নাকাটি করি লাইভে এসে,
আমার কান্নাকাটি নিয়ে আপনারা কেটে কেটে আরো ভিউ বাণিজ্য করেন, আরো ভিডিও বানান, এটাই তো চান নাকি? বাট আই এম সো সরি, আমি কোনো সিম্পেথি বা কোনো ভিউ বাণিজ্যের আমার কোনো দরকার নেই। ভিউ দিয়ে আমার 4 পয়সারও কিচ্ছু আসে যায় না। ওকে, আমার যারা কাস্টমার তারা আমার প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস দেখে কেনাকাটা করে। আপনারা আলবিয়ারে যেরকম কান্দায় ছাড়ছেন না, ওই মেয়েটা লাইভে যায় বলেন 40 দিন হয়েছে না, তুমি লাইভ করে কেন, তোমার এই করে কেন, আমাকে যেরকম বলেন ওকেও কিন্তু যায় বলেন। কারণ আপনারা কি তার জীবন চালাই দিতেছেন? তার জীবনে যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলাকে আপনি না আপনার আব্বা যায় মিটাই দিবে? কে যায় মিটাই দিবে? আপনারা মিটাই দিবেন না। আমার যে মাস শেষে কত মানে টাকা স্যালারি দিতে হয়, কত টাকা মানে কি বলবো, মানে ভাড়া দিতে হয়, চার্জ দিতে, সার্ভিস চার্জ দিতে হয়, আপনার কোনো মানে আইডিয়া আছে? আর অনেকে আরেকটা আর কিছু সুশীল আছেন, কিছু সুশীল আফারা আছেন, ভাইয়ারা আছেন, আপনার এরকম কমেন্ট করেন এই মহিলারা সমাজের কি উপকারে আসতেছে? ও ডিয়ার, আই এম সরি টু সে, আপনি সমাজের কি উপকারে আসতেছেন? আপনি একটু খবর নিয়ে দেখেন আমি সমাজের কি কি উপকারে আসতেছি। সমাজের ঠিক, সমাজ কাকে বলে? মানুষ নিয়েই তো সমাজ। সমাজের ঠিক কয়জন মানুষকে আমার কোম্পানিতে কর্মের ব্যবস্থা হয়েছে? আমার কোম্পানির মাধ্যমে সমাজের ঠিক কত হাজার ওয়ার্কার কাজ করতে পারতেছে? ডু হ্যাভ এনি আইডিয়া আমি ঠিক সমাজের কি কাজে আসতেছি? আমার কোম্পানি যত বড় হইতেছে তত মানুষের কর্মসংস্থান বাড়তেছে। আমার দ্বারা সমাজের কি কি উপকার হইতেছে আরো একটু ভালো করে জেনে নিয়েন। আমি কত মানুষের, আমি এগুলো বলতে চাই না, আমি এগুলো কোনোদিন পোস্ট করি না, আমি কত মানুষের ফ্রিতে ট্রিটমেন্ট মানে করিয়ে দেই, সেটা একটু নিজের দায়িত্বে জেনে নিয়েন। আমি সেগুলো আমাকে ফেসবুকে পোস্ট করতে হয় না, বিকজ আল্লাহ বলছে ডান হাতে দিলে বাম হাতে যেন কেউ না জানে। ওকে, সো আসে যাই হোক, তারপরে আসেন এর মধ্যে আমি রেস্টুরেন্ট বিজনেসের সাথে বেশ কয়েক মাস আগে থেকে আসি, প্রায় বছরখানেক ধরে আসি। সো ওয়াটারফল যেটা রেস্টুরেন্ট আমার যেটা ওপেন হইলো ধানমন্ডি এয়ার প্লাজার উপরে লিফটের 5-এ, সো ওই রেস্টুরেন্টে আমার কিন্তু 40% শেয়ার। ওয়াটারফলের অন্য ব্রাঞ্চেও আমার শেয়ার আছে। সো আমি নর্মালি কাউকেই বলি না যে আমার রেস্টুরেন্ট আছে বা কনভেনশন হল আছে, ওয়াটারফল কনভেনশন হলে আমার শেয়ার আছে, এটা আমি কখনো কাউকে বলি না। সো যেহেতু এই যে এবার আমরা নতুন যেটা করলাম মানে ধানমন্ডিতে, এটা 1000 মানুষের ক্যাপাসিটি। সো আমার পার্টনার যারা তারা বলতেছে যে আপু এটার এবার একটা ভালো করে প্রমোশন দরকার, যেহেতু 1000 মানুষের ক্যাপাসিটি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ওই দিন লাইভ করে মানে আমি জাস্ট সবাইকে বললাম আর কি যে এটা আমার রেস্টুরেন্ট, আপনারা আসেন এখানে, মানে কনভেনশন হল, বিয়ে শাদী সবকিছুর জন্য বুকিং করেন। তো এইটা না ঠিক আপার হচ্ছে যে সহ্য হলো না, মানে আমি রেস্টুরেন্ট দিয়ে ফেললাম কেন? আচ্ছা, আপনার কি মাথায় এতটুকু ঘিলু নাই যে আমার যদি এতগুলা শোরুম থাকতে পারে আমি চাইলে বছরে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দিতে পারি? এটা তো কোনো বিষয় না। এই একটা রেস্টুরেন্ট আমার শেয়ার, মানে এই একটা না, মানে আরও রেস্টুরেন্ট আমার শেয়ার আছে, এটা আমার কাছে কোনো বিষয় না। বাট আমার রেস্টুরেন্ট চালানোর এক্সপিরিয়েন্স নাই, আমি রেস্টুরেন্ট বিজনেসের আমার এক্সপিরিয়েন্স নাই। দ্যাটস ওয়াই আমি পার্টনারশিপে রেস্টুরেন্ট বিজনেস করি, কারণ ওটার ম্যানেজমেন্ট আলাদা, ওটা যারা আমার পার্টনার তারা চালায়। কারণ আমার রেস্টুরেন্ট বিজনেসের এক্সপিরিয়েন্স নেই, আমি রেস্টুরেন্ট চালাতে পারবো না। আমি ক্লথিং বিজনেস করি, আমার এই বিজনেসের এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই আমি ইন্টারন্যাশনাল অ্যাপস বানাইছি। আচ্ছা, অ্যাপস খুব শীঘ্রই লঞ্চ করবো, আপনারা দেখতে পাবেন। তো তিনি কি করলেন, আমাকে নিয়ে একটা পোস্ট দিলেন যে একজন নারী উদ্যোক্তা, সে হচ্ছে ফেক রেস্টুরেন্টের ফেক মালিক, আমাকে নাকি টাকা দিয়ে নাকি প্রমোশন করার জন্য নিয়ে গেছে। আপনি আজকে লিখে রাখেন, আজকে 18ই ফেব্রুয়ারি, মানে এখানে 18ই ফেব্রুয়ারি, বাংলাদেশ অলরেডি 19শে ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমাকে যদি কেউ বলতে পারে বাংলাদেশে যে আমি কারো কাছ থেকে এক পয়সা নিছি কোনো প্রমোশনের জন্য, তাহলে আমি চেহারা দেখাবো না। হ্যাঁ, আমি আমার চেহারা দেখাবো না সোশ্যাল মিডিয়াতে, আমি যদি কারো কাছ থেকে প্রমোশনের জন্য 1 পয়সা কোনোদিন নিয়ে থাকি। হ্যাঁ, আমি অনেকেরই প্রমোশন করে দিয়েছি, সেটা তার সাথে আমার সুসম্পর্ক, অথবা কোনো নতুন উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তা তাকে প্রমোট করার জন্য আমি এমনিতেই মানুষকে প্রমোশন করে দিছি। বাট নেভার এভার আমি হচ্ছে কাউকে আপনার টাকা নিয়ে প্রমোশন করিনি।
ইরাবতী লাইভ ইউকে, আপনার জামাই মনে হয় মানুষের সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে কোয়েশ্চেন করে, তাই না আপা? মানে ভদ্রতা মানে মানে ভদ্রতাটা কি? মানুষ মানে ভদ্র মানুষটা কি, কে সেক্স করতে পারলো কে সেক্স করতে পারলো না, সারাদিন ওই সেক্সের মধ্যে ডুবে থাকে না আপা? আপনিও মনে হয় ওরকমই থাকেন। তো ইউকেতে তো কয়জন নিয়ে ঘুমান রাতের বেলা, মানে কয় ব্যাটারে নিয়ে ঘুমান রাতের বেলা? আমার মুখ আপা খারাপই, আই এম সো সরি আপা। আপনার মতো এরকম সুশীলদেরকে বাস দেওয়ার জন্য আমার মুখটা এরকমই আপা, আই এম এক্সট্রিমলি সরি আপা। আপনার মতো সুশীলরা মানুষ এরকম তবলা বাজানোর পোস্ট করেন। তো আপনি রাতে কয়জনকে নিয়ে ঘুমান একটু কমেন্ট করে জানান, এখানে যারা লাইভ দেখতেছে তারাও একটু জানতে চায়। মানে মানে চিমটায় চিমটায় ঘুরায় ফিরায় কথা বললে তখন সেটা মানে ইয়া হয়ে গেল, মানে ভদ্র ভাষা হয়ে গেল। আপনি একজন মানুষের সেক্স নিয়ে কথা বলবেন তখন এটা ভদ্র হয়ে গেল, আর যখন আমি বাংলা ভাষায় দিব তখন সেটা অভদ্র হয়ে গেল। অভদ্র হলে কিছু করার নাই, এটাই আমার স্টাইল। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপরে যেটা হয়েছে, আমি রেস্টুরেন্টের মালিক কি মালিক না তোমার কি ভাই? মানে হোয়াটস রং উইথ ইউ? আমি একটা রেস্টুরেন্টের মালিক না 3টা রেস্টুরেন্টের মালিক, না আমি 10টা রেস্টুরেন্টের মালিক, না আমি প্রতি মাসে একটা করে রেস্টুরেন্ট দিলাম? হোয়াটস রং উইথ ইউ? তোমার এত জ্বলনি কিসের? সে নাকি আবার আমার রেস্টুরেন্টে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, আমার পার্টনার বলতেছিল যে তারা নাকি বিভিন্ন সাংবাদিক দিয়েও ফোন দেওয়া হয়েছে, রেস্টুরেন্টের মালিক আমি কি আমি না? এত চুলকানির কি? আমি রেস্টুরেন্টের মালিক হইলেও হইলাম, না হইলেও হইলাম না, না হইলে নাই, মানে তোমার কি ভাই? এত হিংসা কেন? মানে জেলাসিটা কোথায় দেখছেন যে আমি কেন রেস্টুরেন্ট দিয়ে ফেললাম? আমি তো রেস্টুরেন্ট আজকে দিই নাই, অনেক আগে দিছি, অনেক আগে থেকে আমার রেস্টুরেন্টে ইনভেস্টমেন্ট, কিন্তু আমি এগুলো ফোটানি করে বেড়াই না। শাহিন হাওলাদার ইউকে সবাই কিন্তু খারাপ না, না সবার কথা তো বলি নাই, যিনি কমেন্ট করছে তার কথা বললাম। তো এটা উনি কি করে জানেন, মানে ওনার কাজগুলো হচ্ছে একটা মানুষকে সে খুঁচা দিয়া তারপরে চুপ করে বসে থাকবো। তার ধরেন আমাকে সে খুঁচা দিয়ে রাগাই দিল, হ্যাঁ ডেফিনেটলি আমার রাগ বেশি, আমি আবারও বলতেছি আমার রাগ বেশি, আমি নিজেকে কন্ট্রোল, আমার রাগ উঠলে আমার কন্ট্রোল থাকে না নিজের উপরে। আর এর থেকেও পরম মানে যেটা হয়েছে যে খুঁচা দিয়ে উনি চিপকায় রয়েছে। তো যখন আমি রেগে গেলাম, যখন ওনাকে আমি আমার ভাষায় উত্তরটা দিলাম, তখন ওনার মানে উনি আবার লাইভে এসে বলে যে উনি নাকি আমার রেস্টুরেন্টে ফোন দিছিল, তো সেখানে নাকি বলছে আমি নাকি রেস্টুরেন্টের মালিক না। এই কিরে ভাই, লজ্জা লাগে না? মানে আমার রেস্টুরেন্টে ফোন দেওয়ার কি আছে? আমার রেস্টুরেন্টের আমি মানে মালিক হইলাম কি না হইলাম তোমার কি ভাই? তোমার সমস্যা কি? মানে আমি 20টা রেস্টুরেন্টের মালিক হলাম, আমি প্রতি মাসে একটা করে রেস্টুরেন্ট দেবো, তোমার কোনো সমস্যা আছে? মানে কি সমস্যা কি? মানে এত এত জ্বলন কিসের? আচ্ছা, তারপরে যেই আমি চেত্তা গেলাম, হ্যাঁ ঠিক মতো ওয়াশটা করলাম। আচ্ছা, এখন দেখেন আপনার উপরে কি পরিমাণ মানুষ ক্ষেপে আছে। প্রত্যেকটা দিন কোনো না কোনো উদ্যোক্তা আপনারা নিয়ে পোস্ট দিতেছে। আপনি কোন মেকআপ আর্টিস্টে কান্দাইতেছেন, 2জন মেকআপ আর্টিস্ট তো আপু কন্টিনিউয়াসলি আপনার নিয়ে পোস্ট দিতেছে, তাদেরকে আপনি কান্দাইতেছেন, ভয় দেখাচ্ছেন, আপনি তাদের পেজ উড়াই দিবেন, তাদের নামে মামলা হামলা গুম করে দিবেন। একটা মেয়ে তো, এই যে একটা মেয়ে লাইভ আমি শেয়ার করছি, ও ও তো কান্নাকাটি করে করে শেষ। ওকে তো আপনি মানে সে বলতেছে যে তাকে হচ্ছে যে মানে গুম গুম করে দিবেন, এই করবেন সেই করবেন, এই ধরনের থ্রেট, বিভিন্ন রকমের থ্রেট আপনারা দিয়ে বেড়াচ্ছেন। তো আমার কোয়েশ্চন হচ্ছে, আপনি কয়জনকে থ্রেট দিয়ে আটকাবেন, কয়জন উদ্যোক্তাকে আটকাবেন? আপনি নিজের কলিগদেরকে, অন্যান্য লাইভ প্রেজেন্টারদেরকে আপনি বলেন মেয়াদ উত্তীর্ণ, আপনার মেয়াদ চলে গেছে। ওই দিন একটা প্রোগ্রামে যে সে মার্কেট আউট বলছে, একজনকে মেয়াদ উত্তীর্ণ বলছে। অন্যান্য লাইভ প্রেজেন্টারদের সাথে আপনার কন্টিনিউয়াসলি লেগে থাকে, এমন কেউ নাই যার সাথে আপনি লেগে থাকেন না। এখন আপনি সংবাদ সম্মেলন, আচ্ছা তো যাই হোক, এর মধ্যে তো এগুলো হইলো। তো আমি যেদিন আসবো, দেশের বাইরে আসবো, তো আমি ওই দিন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি বেশি রেগে গেছিলাম, আমি কি করলাম, মানে আমি প্লেন থেকে নেমে গাড়িতে ওঠার আগে আমি ইমিগ্রেশনটা পার হয়ে আগে বসে একটা পোস্ট লিখছি। আমার পোস্টটা নিশ্চয় আপনারা দেখছেন যে আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না, আমার সাইড থেকে আর কোনো কিছু হবে না, আমি আল্লাহ আপনাকেও মাফ করুক আমাকেও মাফ করুক, এরকম লিখে আমি একটা পোস্ট করছি। কারণ যেহেতু
মানে ঠিক আছে জিনিসটা অনেক দূর চলে গেছে, আমারও কাছে মনে হয়েছে যে আমিও বেশি রাগ করে ফেলছি। আমি কিন্তু একটা সুন্দর করে একটা পোস্ট লিখছি, এটাও লিখছিলাম যে কারো মনে দুঃখ দিয়ে থাকলে মাফ করে দিয়েন আমাকে, এটাও লিখছিলাম। তো যেই আমি বিদেশে আসলাম তখন উনি মনে করলেন যে আমি মনে হয় ভয় পেয়ে গেছি। তিনি কি করলেন, তিনার জামাই, তিনার একজন মহাপণ্ডিত জামাই আছেন, এবং আমি আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটার কেরিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই। এই জামাইয়ের পাকনামির জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা। তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো। এখন সেই প্রেস কনফারেন্সে সে দাবি করতেছে, আপনারা দেখছেন প্রেস কনফারেন্স নিশ্চয়ই, এখন সে বলতেছে আমি তাকে চাকর বলছি। হ্যাঁ, আমি তাকে চাকর বলছি, আমি তাকে গালিগালাজ করছি। হ্যাঁ, আমি গালিগালাজ করছি, কিন্তু কেন গালিগালাজ করছি, আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি আপনাকে চাকর বলছি, গালিগালাজ করছি? আমি তো আর কাউকে কোনোদিন চাকর বলি নাই, আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি। আপনি আমাকে রাগাইতে রাগাইতে, আপনি আমাকে চেতাইতে চেতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন? হ্যাঁ, আপনি আপনি চাকর কথাটা আপনি যদি ওই অর্থে চিন্তা করেন, আপনি তো ভুলে গেছেন আপনি 2 বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে এসে লাইভ করছেন তো, এটা তো মিথ্যা কথা না। আর আপনি অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছে? নো, সবাইকে কেন চাকর বলবো? আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনছেন। অন্য ইনফ্লুয়েন্সাররা দেখেন, আমরা কেউই মুমিন না একবারে, মানে দুধে ধোয়া তুলসী পাতা না। আমরা প্রত্যেককে মানুষ, আমরা ভুল করি, আমরা যদি নিজের ভুলটা বুঝতে পারি আমরা সরি বলি। অন্যান্য লাইভ প্রেজেন্টার যারা আছে, হ্যাঁ, আজকে আমার মনে হয় যে মানে নদী আপুর মতো একজন মানে সেরা মানুষ আর হইতে পারে না। লাইভ প্রেজেন্টারদের বা ব্র্যান্ড প্রমোটারদের উদাহরণ যদি দেওয়া হয়, সবার আগে নদী আপু আসবে। প্রফেশনালিজম কাকে বলে সেটা আপনি নদী আপু থেকে শিখে নিয়েন। তারপরে আপনি লিওন আপুকে খুঁচাইছেন, লীরা আপুকে খুঁচাইছেন, এমন কাউরে নাই যে আপনি খুঁচান। আপনি তারপরে ওই যে লাবণ্য আপুকে খুঁচাইছেন, আপনি এমন কেউ নাই যে আপনি কাউর খুঁজেন। আবার ওদেরকে বলতেছেন আমি তাদেরকেও নাকি চাকর বলছি। নো, আমি প্রত্যেকের প্রফেশনকে অনেক বেশি রেসপেক্ট করি। প্রত্যেকটা মেয়েকে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি যে এখন 50,000 উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, এখানে লাইভ প্রেজেন্টারদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম এটা। সো আমি চাই এখানে আরো অনেক মেয়েরা কাজ করুক, লাইভ করুক, কারণ সবাই নিজের লাইফ নিজে করতে পারে না। আমি অন্য কাউকে মিন করি নাই, প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। আমি প্রত্যেকটা লাইভ প্রেজেন্টারকে আমি রেসপেক্ট করি। আপনি আমাকে চেতায় আপনি আমার মুখ দিয়ে কথাগুলো বের করছেন, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য। তখন জানেন, আপনি এই কাজগুলো করার জন্য আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন। পুরনো ঘাটা কি বুঝছেন? আপনি এই কাজগুলো করে আমার পুরনো ঘাতে আঘাত মারছেন। পুরনো ঘাটা কি জানেন? আমার জামাই। আপনি এই কাজগুলো কি করে আমি এত চেতছি কেন আপনার উপর জানেন কেন? আপনার আমি মাফ করে দিছিলাম, কিন্তু আপনি আমার কি করছেন জানেন? আমার পুরনো ঘাতে আপনি আবার আঘাত মারছেন। মনে করেন একটা জায়গায় আপনি ব্যথা পাইছিলেন, সেই ব্যথাটা এখনো ভালো করে শুকায়নি, আপনি ওই ব্যথার মধ্যে আবার ব্যথা মারছেন। আমি এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত। আমি কাজ করি, আমাকে কাজ করতে হয়, আমার মাস শেষে কোটি 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 টাকা আমার মানে খরচ, আমাকে কাজ করতে হয়। বাট আমি লাইভে কাজ করি, আমার লাইভের জন্য যতটুকু প্রেজেন্টেবল হয়ে আমি জানি কোন প্রোডাক্টকে কিভাবে সেল করতে হবে, কোন প্রোডাক্ট কিভাবে পড়তে হবে, কোন প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট করতে হবে, কারণ আমার দিন শেষে একটাই টার্গেট, সেল সেল সেল। কিন্তু আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিন্নি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে। কারণ আমার তখন পুরনো ঘাটা কোনটা জানেন? আমার জামাই। আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না, নোংরা কথাগুলো বলছিলেন না, আগের বার তো আমি কিচ্ছু বলি নাই। পুরনো ঘাতে আঘাত করছেন, বুঝেন নাই? আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে, জানেন, আমি যেখানে যে আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই, মানে এমন একটা মানুষ। আমি রাগ করি, আমি ভালো মানে সারাদিন আমি যা করি, আমি বাসায় যে তার সাথে বক 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 করতাম নিশ্চিন্তে। আমি জানতাম যে সে আমার সবচেয়ে সেফ জায়গা, সে কোনোদিন আমার কথা অন্য কারোর কাছে বলে বেড়াবে না। আমি একটা উল্টাপাল্টা কথা বলি, সে কখনো মাইন্ড করবে না, সে কখনো মানে মানে সে আমার পরম আপনজন।
যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না। আর এমন একটা ভালো মানুষ যাকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না। আমি এইটা অন্তত বলতে পারি, আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না। যেই মানুষটাকে আমি হারাইছি, মানে আমি যখন একা থাকি না, মানে সবাই তো আর হাউমাউ করে বুঝাইতে পারে না, সবাই তো ভাই আয়সা সারাক্ষণ কান্নাকাটি করতে পারে না, আমি তো পারি না। আমি যখনই একা একা থাকি, মানে আমার জাস্ট কি বলবো, মানে আমার জাস্ট কলিজাটা বের হয়ে যায়। আমার কাছে মানে আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম। আমি সারা জীবনও যদি চোখের পানি ফেলে মানে কাঁদতে কাঁদতে মরে যাই, এই মানুষটা আমার জীবনে ব্যাক করবে না, কোনোদিন ব্যাক করবে না। আমি এখন আমি বাসায় যে আমি কার সাথে কথা বলবো, মানে আমি কাকে নির্ভয়ে আমার মনের সব কথা বলবো, কাকে আমি এত ভরসার জায়গা কে আমার, যার কাছে আমি অনবরত সব কথা বলতে থাকবো, যে কিনা মাইন্ড করবে না কোনো কথা বললে, যে কিনা আমি ভুল বলি ঠিক বলি যাই বলি, যে কিনা সব কিছুর পরে আমার মাথায় হাত রাখবে, এই মানুষটাকে আমি হারাই ফেলছি জানেন। আপনি আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন। আপনাকে যে আমি গালিগুলা দিছি এমনি এমনি দিই নেই, আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন। আর আপনি যে অন্য লাইভ প্রেজেন্টারদেরকে টানতেছেন যে আমি অন্যদেরকে চাকর বাকর বলছি, নো, আমি অন্য কাউকে চাকর বাকর বলিনি। আমার বাবাও সরকারি চাকরি করত, আমার বাবাও সরকারি চাকর ছিল, আমি অন্য কাউকে বলিনি। শুধুমাত্র আপনাকে বলছি, শুধুমাত্র আপনাকে বলছি, কারণ আপনি এগুলা ডিজার্ভ করেন। আপনি আমার মুখ দিয়ে এগুলা বলাইছেন ইচ্ছা করে। আমি জানি না, এখন অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন, অনেক উপদেশ দিতে পারেন। আপনি নিজের উপর, যারা আমাকে উপদেশ দেন, নিজের উপর নিয়ে চিন্তা করেন তো। আপনার জামাইয়ের সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে বা সেক্সুয়াল সক্ষমতা নিয়ে অন্য একজনের জামাই যদি এরকম নোংরা, যে শিলা কি যাওয়ানি তবলা বাজাইতে পারে না এই জন্য আমি স্যাডিস্ট, এরকম যদি কেউ পোস্ট দিত আপনার কেমন লাগতো? আর এর কয়েকদিনের মধ্যে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে যায়। 3 মাস 11 দিন আমি তাকে নিয়ে কি ফাইটটা করছি, সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আমাকে মানে আপনি আমার সেই জায়গায়, আপনি আমার কলিজায় লাগাই দিছেন, আবার বুঝেন নাই? আপনি আমার সেই জায়গায় আঘাত করছেন। দ্যাটস ওয়াই আপনি ডিজার্ভ করছেন আমার থেকে এই কথাগুলা। আপনি আমার মুখ দিয়ে এগুলা বাইর করছেন। আমার কোনো ঠেকা পড়ে নাই আপনার যে খামাখা গালিগালাজ করা আমার পেশা না। আমার পেশা হচ্ছে আমি কিভাবে কাপড় চোপড়, আমার জুতা ব্যাগ বিক্রি করব, সেগুলা হচ্ছে যে এটা হচ্ছে আমার পেশা। আপনাকে গালিগালাজ করা আমার পেশা না। আর প্রত্যেকটা হচ্ছে যে আমি মানুষকে আমি রেসপেক্ট করি। প্রত্যেকে যারা এই সেক্টরে মানে কাজ করে আমি সবাইকে রেসপেক্ট করি, প্রত্যেককে আমি রেসপেক্ট করি। আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করেন তো, আমার বাসায় যারা মেড থাকে তাদের সাথে আমি কোনোদিন খারাপ বিহেভ করি না, কোনোদিন না, নেভার এভার। কিন্তু আমার ওই জায়গাটাই আপনি আবার আঘাত করছেন। আর আমি রেস্টুরেন্টের আসল মালিক না ফেক মালিক, সেটাতে আপনার কি ভাই? আর আপনি বারবার বা প্রেস কনফারেন্সে যা বলতেছেন যে আমাকে দেখে বাচ্চারা কি শিখবে, আপনার হাজব্যান্ডের স্ট্যাটাস দেখে, আপনার কথাবার্তা দেখে বাচ্চারা কি শিখবে? বাচ্চারা কোত্থেকে আসলো? আপনি আমার বেলায় বাচ্চাদেরকে টাইনা নিয়ে আসলেন, আর আপনার বাচ্চাদেরকে আপনি তখন ভিকটিম সাজা শুরু করলেন। আপনি এখন নারী সেজে নারী শব্দটাকে ইউজ করা শুরু করলেন, বাচ্চাদেরকে টাইনা নিয়ে আসলেন। তো আপনারা যখন খারাপ জিনিসটা শুরু করলেন, খারাপ কথা বলা শুরু করলেন, তখন আপনি নারী ওটা মনে রাখলেন না। তখন আপনি এগুলো মনে রাখলেন না, কেন মনে রাখলেন না? তখন আপনি বাচ্চাদের কথা মনে রাখলেন না, কেন মনে রাখলেন না? হ্যাঁ, আমি সত্যি মানসিকভাবে বিধ্বস্ত। সবাই মনে করে আমি অনেক নর্মাল, বাট আমি নর্মাল না। মানে থাকে না, যারা অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে থাকে, তারা সবাইকে সবকিছু বুঝাতে পারে না। আমার উপর অনেক বেশি রেসপন্সিবিলিটি, আমার কোম্পানির রেসপন্সিবিলিটি আমি এই যে 3 মাসে এত কোটি কোটি টাকা বিল দিতে হয়েছে আমাকে, মানে এগুলো আমাকে কিভাবে সামলাইতে হয়েছে, আমার বাচ্চাদের সামলাইতে হয়েছে, ফ্যামিলি সামলাইতে হয়েছে। আমার বাবা নাই, আমার ভাই বোন মা বাচ্চা সবার একমাত্র গার্ডিয়ান হচ্ছে আমি।
সো যাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে না, তারা না এত সব কিছু বলতে পারে না, এত নিজের মনের মধ্যে কি চলতেছে তো অন্যকে দেখাইতে পারে না। সো আপনি আমার এমন জায়গায় আঘাত করছেন যে আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা কথা শোনাইতে। আম সরি, আমি 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 বাধ্য হয়েছি আপনাকে এতগুলা। কিন্তু জানেন, আপনাকে কথাগুলা শোনানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। এবং খারাপ লাগছে দেখে আমি পরের দিন ওই স্ট্যাটাসটা দিছি। আমার স্ট্যাটাসটা আমার পেজে এখনো আছে। পরের দিন আমি নেমেই স্ট্যাটাসটা দিছি যে আপনাকে আল্লাহ আপনাকে, মানে আমি তো অনেক কিছু লিখছি, পুরো স্ট্যাটাসটা আপনি নিশ্চয়ই পড়ছেন। আমি ওই স্ট্যাটাসটা দিছি কারণ আমি জিনিসটা ওখানেই থামাই দিতে চাইছিলাম। আর আপনার বিরুদ্ধে কত মানুষ ক্ষেপে আছে দেখেন, কতগুলা উদ্যোক্তা আপনার বিরুদ্ধে পোস্ট দিতেছে। ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের মতো একজন মানুষ, উনি পর্যন্ত আপনাকে নিয়ে পোস্ট দিছে। কত উদ্যোক্তা, কত সাংবাদিককে নাকি আপনি হুমকি দিচ্ছেন। আজকে সাংবাদিকও পোস্ট দিছে, ভাই সাংবাদিক ভাই আজকে আপনাকে নিয়ে পোস্ট দিছে। তারপরে একটা ছেলে ব্লগার যে ছিল কবিরের মৃত্যুটা নিয়ে এখন সবাই সরগম হয়েছে, সবাই ওটা নিয়ে বলতেছে। সো আমার কথা হচ্ছে, একটা মানুষ কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে থাকে কম বেশি, কিন্তু আপনি যদি নিজেই জানেন যে আপনাকে নিয়ে এতগুলো সমস্যা তৈরি আছে, তো আপনি কেন জিনিসটা এত 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 মাকাইলেন সবাইকে নিয়ে? আর আমি আবারও বলি, অন্যান্য লাইভ প্রেজেন্টার, অন্যান্য ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার যারা যারা আছেন, এই কথাটার কারণে, মানে আমি কোনো প্রফেশনকে আমি কোনো অবস্থাতেই ছোট করতে চাই নাই, কোনো প্রফেশনকে আমি ছোট করি নাই। আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। এই কথা আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলি নাই। রেগে গেলে মানুষ অনেক কিছু বলে, আর আমার ধৈর্যের লিমিটটা ক্রস করে ফেলছিল। দ্যাটস আমি অনেক কিছু বলছি। অ্যান্ড আমি জানি আমারও, মানে তাকে এইভাবে বলা আমার উচিত হয় নাই। এটার জন্য আমি 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 দুঃখ প্রকাশ করছি। আমি ওই দিনও পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করছি এবং এখনও দুঃখ প্রকাশ করছি। বাট আমি কি করব, মানে আমি অক্টোবর থেকে আমি জাস্ট লড়তেছি। আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাকে আমি হারাই ফেলছি। আমি এমনিতেই মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত। আর আপনি আমার সেই জায়গাটাতেই আঘাত করছেন। হ্যাঁ, আমার সে পুরনো ঘাতে আপনি আঘাত করছেন যে আপনার জামাই তো, এখন তো আমার মনে হয়েছে যে আপনার জামাই তো আমার জামাইকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছিল। আমার জামাই মারা যাওয়ার পরে আপনার তো বলছিলেন যে আল্লাহ বিচার করছে। তো ওই জায়গাটা আপনি আঘাত করছেন। যাই হোক, আমি আসলে আপনার সাথে ফেসবুকে ঝগড়া করা আমার কাজ না। আর আপনি যেটা বলেন যে আপনার নাম নিয়ে ভিউ বাড়ানো, রিচ বাড়ানো, সারা জীবন আপনার থেকে আমার ভিউ সব সময় বেশি ছিল, আমার পেজের রিচ সব সময় বেশি ছিল, আমার পেজের ফলোয়ার আপনার থেকে সব সময় বেশি ছিল। সো আমার কারোর নাম বিক্রি করতে হয় না। আমি একটা লাইভ করলে আমার প্রত্যেকটা লাইভ দেখবেন কাট 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 হয়ে 100টা ভিডিও টুকরা হয়ে বিভিন্ন হচ্ছে যে ফেক পেজ, আমার নামে 200 ফেক পেজ আছে, তারা কেটে কেটে তারা ভিউ ব্যবসা করে। আমি চাইলে তাদেরকে কপিরাইট দিতে পারি, কিন্তু দেই না। কেন দেই না জানেন? কারণ তারাও না আমার ভিডিও দিয়ে তাদের পেট চলে, তারাও ফেসবুক থেকে টাকা পায়। ঠিক আছে, চলুক না, আমার কি? একজন মানুষের রিজিক মারা তো মারে আমার কি কাজ বলেন? এই যে এই ধরনের কিছু, মানে এই যে দেখেন MB মোহন, এই ছেলেটার আপনি চেহারা দেখেন, কোনো ক্লাস আছে? সে লিখছে তুই নামাজ পড়, তুই এখানে লাইভে এসে লাইভ করস, বেয়াদব। আমি নামাজ পড়ি কি পড়ি না সেটাকে আমার ফেসবুকে, আমি এখন আসি মদিনাতে, মানে সেটাকে আমার ফেসবুকে ছবি দিতে হবে? মানে এমন স্টুপিডেরা। যাই হোক, আপনার সাথে লাগালাগি করা আমার কাজ না, বা আপনার আমার কোনো লাইভ প্রেজেন্টারকে দিয়ে আমার ওরকম লাইভও করানো লাগে না। হ্যাঁ, আজকে আমার বলতে হয়, আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল অনেকেই আমাকে নক করছে, আমাকে লিরা আপু নক করছে, আমাকে লিওন আপু বারবার বলছে আপু তোমার লাইভ করে দেওয়া লাগলে আমাকে বললো। অনেকেই আমাকে ওরকম বলছে। সাবি আপু নিজের ভাড়া পকেটের টাকা খরচ করে এসে আজকেও উনি আমার পেজ থেকে লাইভ করে দিয়েছে, একটা পয়সা পেমেন্ট নেয় নাই উনি আমার থেকে। আমার সমস্যার সময় ওনারা আমার লাইভ করে দিয়েছে, কোনো পেমেন্ট নেয় নাই। দিশার মা কি বলবো, দিশার মা আমার হাজব্যান্ড অসুস্থ থাকতো লাইভ করে দিয়েছে, আজকে আমি এখানে আসছি উনি লাইভ করে দিয়েছে, কিন্তু আমার থেকে কোনো পেমেন্ট নেয় নাই। ভালো, ওনাদের সাথে আমার সম্পর্কটা এরকম, এত ভালোবাসার সম্পর্ক। সো
দেখেন একসাথে কাজ করতে গেলে সবসময় যে উদ্যোক্তারা সঠিক আবার সবসময় যে লাইভ প্রেজেন্টাররা সঠিক এরকম না, একসাথে কাজ করতে গেলে অনেক সময় টুকুর টাকুর হয়, হ্যাঁ অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়, বাট সেটাকে ঠিক মতো ঠিক করে নিলেই বা সেটা আবার মানে নিজেদের মধ্যে মিটাই নেওয়াটাই ভালো, তাই না? ফারিয়াপু আমাকে অনেক, আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পরে অনেকবার বলছে তনি তুই আমাকে বলিস আমি কখন আমি লাইভ করে দিব কিনা তোর পেজের, অবশ্যই আমাকে ফারিয়াপুর নামটা বলতে হয়, অবশ্যই বলছে। তারপরে জেমি আপু আমাকে নক করছে, মানে আরো কতজন যে আমাকে নক করছে লাইভের জন্য, মানে অনেক ব্যবসায়ীরও আমাকে নক করছে যে তোমার মানে সবাই 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 নক করছে, আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, সবাই নক করছে যে আমি আপনার পেজ থেকে লাইভ করে দিতে চাই, আপনার পেজ থেকে লাইভ করো, আপনার পেজ থেকে লাইভ করতে চাই, সবাই নক করছে, অনেক ব্যবসায়ীরাও করছে, আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। অপসি আপনার মতো মানুষগুলার পা চাটতে চাটতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আমার টক শোটা পা চাটাচাটি বাদ দিয়ে আমার টক শোটা সুন্দর মতো দেখেন। আমার টক শোতে আমি কোথাও ওনাকে ব্যক্তিগত আক্রমণ করছি কিনা, আমি আমার প্রফেশনের জায়গা থেকে উদ্যোক্তাদের প্রতিনিধি হয়ে ওনাকে প্রশ্ন করছি, কোথাও এখানে খুচাখুচি করার কিছু নেই। টক শো মানে বুঝেন, আগে বুঝেন জানেন তারপরে আসেন। আপনার মতো ফালতু মানুষকে আমি আমার পেজে রাখতে চাই না। আচ্ছা যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যেটা হয়েছে এই যে এখন এই জিনিসটা চলতেছে, এটার একটা তো শেষ হওয়া উচিত, এবং আমারও কাজ না ওনার পিছনে লেগে থাকা, আর বা এটা আমার কাজই না ভাই। আমার তো এমন না যে আমি ডেলি বেসিসে আমি লাইভ প্রেজেন্টারদের সাথে কাজ করি, নো, আমি নিজের সব লাইভ ডেলি 5টা 6টা হোক নিজের কাজ সব আমি নিজে করি, নিজের প্রত্যেকটা কাজ আমি সব নিজে করি। হ্যাঁ আমি বিদেশে চলে গেলে, যেমন আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে পর থেকে তো বললাম যে অনেকেই, যেমন রিদি আপু, আমি রিদি আপুর কথা ভুলে গেছি, আনিলা হক রিদি আপু আমার লাইভ করে দিচ্ছে, এটা খুবই ভালো সহজ সরল। এরকম অনেকেই আছে, আমাকে অনেকে নক করছে আপু। তারপরে রিম আপু দুবাই থাকে, সে আমাকে বলছে তনি আপু আপনি বললে আমি চলে আসবো, আমি আপনার পেজে লাইভ করে দেবো। রিম আপু কয়দিন আগে আমার বাসায় এসে ওটা বলছে। তো সবাই এরকম, আমরা একটা জায়গায় কাজ করি, সবাই এরকম, আরেকজনের বিপদ পড়লে অবশ্যই আমি যাবো। তাপসীদির কথা তো না বললে নাই হয়। তাপসীদির নিজে আমার শোরুমে এসে আমার থেকে একটা পয়সা নেয় নাই জানেন, নিজে আমার শোরুমে এসে আমার শোরুমের ভিডিও করে দিয়ে গেছে, একটা পয়সা নেয় নাই। তাপসীদের কথা মানে পুচিমা, ওনার কথা না বললে তো নাই হবে। এরকম অনেক আছে, আমি হয়তো অনেকের কথা আমি হয়তো মানে ভুলেও যেতেছি, বা অনেকের নাম হয়তো আমি বলতেও পারতেছি না। তো এরকম অনেক আছে বুঝছেন। তো অনেকের সাথে আমার কথা হয়, স্নিগ্ধা আপু, আমি হয়তো অনেকের নাম আসলে অনেক সময় আসলে ভুল হয়ে যায়, অনেকের নাম হয়তো বলতেছে না, বাট এরকম আমরা একটা জায়গায় কাজ করি ভাই মিলেমিশে, এটাই। বাট আপনি একটা মানুষকে খুঁচাইতে এমন জায়গায় নিয়ে গেলেন যে জিনিসটা বাড়াবাড়ি, মানে এত বাড়াবাড়ি হয়ে গেল, পরবর্তীতে আপনি নিজেকে ভিকটিম সাজালেন, এটা তো হইতে পারে না, এটা তো মানে হইতে পারে না। যাই হোক, আমি আমি যেটা বলতে চাইছিলাম, যে আমি আমি মানে পোস্ট দিয়ে জিনিসটা থামায় দেওয়ার পরও ওনারা প্রেস কনফারেন্স করছে, প্রেস কনফারেন্সের পরে আবার একটার পর একটা প্রেস কনফারেন্সের ভিডিও শেয়ার দেয়। অ্যান্ড আমার সবচেয়ে বেশি যেটা খারাপ করছে, পুলিশ প্লাজাকে মেনশন করে লিখছে আপনাদের মার্কেটের একজন কুখ্যাত নারী উদ্যোক্তা আমাকে নিয়ে এসে আর অনেক কিছু লিখে সে একটা পোস্ট লিখছে যে আমার বিরুদ্ধে যেন পুলিশ প্লাজা ব্যবস্থা নেয়। মানে আপনি কি একটা মানে বোকা, আপনি কি এটা কি বাচ্চাদের ঝগড়া, মানে আপনি পুলিশ প্লাজাকে এখানে কেন টেনে আনলেন? মানে পুলিশ প্লাজা এখানে কি করবে? পুলিশ প্লাজাতে তো আমার 2টা শোরুম, আমার যে আরো অন্যান্য জায়গায় অনেক শোরুম আছে, মানে আপনি আমার সাথে পারলেন না, আপনি পুলিশ প্লাজাকে টাইনা নিয়ে আসলেন। তখন আমি কি বুঝলাম যে আপনি থামার লোক না। আমি থেমে গেছি দেখে আপনি ভাবতেছেন যে আমি থেমে গেছি, দ্যাট মিনস আপনি হয়েছে যে আমাকে মানে আমি ভয় পেয়ে গেছি, ব্যাপারটা এরকম না। আমি থেমে গেছি, আমার খারাপ লাগছে যে হয়েছে তো অনেক হয়েছে, আমি থেমে গেছি, এই জন্য আমি পোস্ট দিয়ে জিনিসটাকে থামাইতে চাইছি। কিন্তু আপনি আবার কি করলেন, পুলিশ প্লাজাকে ট্যাগ করে পোস্ট দিলেন। মানে পুলিশ প্লাজা কি করবে আমার? পুলিশ প্লাজাতে আমি একজন শোরুম ওনার, ওখানে আমি মানে
ওখানে আমার একটা ব্রাঞ্চ, আমার তো আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে। মানে কি এটা কি বাচ্চাদের, মানে আমি পারলাম না আরেকজনটা টাইনা নিয়ে আসলাম, বিষয়টা কিরকম? আপনার হাজবেন্ড যখন আপনি বললেন যে হ্যাঁ আমি মানে বাচ্চারা, আপনি একজন মেয়েকে আমি এরকম কথা বলছি, বডি শেমিং করছি, বডি শেমিং করছি, বডি শেমিং আমি আপনাকে করছি। আপনারা যে আমার হাজব্যান্ডকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলেন, আপনার হাজব্যান্ড সে টক শোতে বসে অপু বিশ্বাস সিনেমাতে ছোট জামা কাপড় পরে, তাহলে আপনিও পরবেন। আপনি পরেন, আপনার পছন্দ অনুযায়ী আপনার কাপড় পরেন, সেটাতে আপনার কোনো বাধা নেই। আরেকজনকে তাই নাই না, আরেকজন নারীকে ছোট করার তো দরকার নাই, তাই না? সো মানে আপনি কি বলতেছেন, কি করতেছেন, আপনি কোন কোন জায়গায় খোঁচা দিতেছেন, আগে সেটা একটু মানে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত, তাই না? তো যাই হোক, মানে আমার সাথে কোনো লাইভ প্রেজেন্টারদের কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, রেসপেক্ট করি। তারপরেও ইনাকে নিয়ে বলতে যে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি, এটার কারণে যদি কোনো লাইভ প্রেজেন্টার, ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবং আমি আমি কি বলবো, মানে এখন আপনি নিজেই দেখেন আপনার বিরুদ্ধে কত এলিগেশন, সাংবাদিক আপনার বিরুদ্ধে, মানে উদ্যোক্তা, কত কত উদ্যোক্তা, তারপর ওই যে কবিরের ফ্যামিলি, কত কত এলিগেশন। আপনি কয়জনকে ছাড়াবেন, কয়জনকে আপনি থামাবেন? এই মানুষকে থ্রেট দেওয়া, ভয় দেখানো, এগুলা করে আসলে বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না। মার্কেটে টিকতে হলে মানুষকে ভালোবেসেই টিকতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে টিকতে হবে, মানুষের ভালোবাসা নিয়ে টিকতে হবে। আমি নিজে যদি কোনো ভুল করি, আমার ভুল স্বীকার করতে আমার একটু লজ্জা লাগে না, বিশ্বাস করেন। আমার কেন লজ্জা লাগবে নিজের ভুল স্বীকার করতে? আমি কি ফেরেস্তা? আমি যদি মানে ভুল না করতাম তাহলে তো আমি ফেরেস্তা হয়ে যেতাম। আমি তো ফেরেস্তা না, আমি মানুষ ভাই, আমি ভুল করব, ভুল করব, আমি নিজেকে শুধরাই নিব, দ্যাটস ওয়াই আমি মানুষ। আমি ফেরেস্তা হলে তো ভুল করতাম না, আমি তো ফেরেস্তা না। আপনার ইন্ডাস্ট্রির তথাকথিত কয়েকজন সুশীল আপার পোস্ট নিশ্চয়ই দেখছেন, তাদের নিয়ে কিছু বলেন। তোহা ইব্রাহিম, তোহা, হ্যাঁ ভালো কথা বলছো। আমার ইন্ডাস্ট্রির ব্যবসায়ী, শুনো, ওরা আমাকে হিংসা করে, মানে ওরা সুশীলগিরিটা কোথায় দেখাইছে যে বডি শেমিং আমি করছি আমার ইন্ডাস্ট্রির। তো আমি যে বডি শেমিং করলাম, আপা আপনারা যে ওটা নিয়ে পোস্ট দিলেন, বডি শেমিং এর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আপনারা দেখেন নাই? তখন তো আপনারা কেউ পোস্ট দেন নাই যে এইরকম একটা বয়োজ্যেষ্ঠ, এরকম একজন সুশীল, এরকম একজন ভদ্র, এরকম একজন সুশিক্ষিত লোককে নিয়ে, কেন, যে কিনা সকল কন্ট্রোভার্সির ঊর্ধ্বে, আমার হাজব্যান্ড কোনোদিন কাউকে কোনো খারাপ কথা বলে নাই, এরকম একটা মানে হাসি খুশি একটা মানুষকে নিয়ে কেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে পোস্ট দেওয়া হলো? তখন তো কোনো সুশীল আপা পোস্ট দেয় নাই। এখন সুশীল আপারা পোস্ট দিতেছে আমাকে নিয়ে, কেন? বিকজ দে আর জেলাস। কারণ তার ব্যবসা যদি থাকে 20, আমার ব্যবসা হয়েছে 100, দ্যাটস ওয়াই দে আর জেলাস। তার জীবনে সে যে সফলতাটা পায় নাই, সেটা হয়তো আমি কোথাও কোথাও হয়তো তার থেকে বেশি সফল হয়ে গেছি, এই কারণে জেলাসের জন্য। তারা যে বলে যে অশালীন ভাষা, গালিগালাজ, তারা গালিগালাজ জানে না। তার জামাইয়ের সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হইতো, সে গালি দিত না, সে তো একদম ছিঁড়া চাবায় খায়া ফেলাইতো। তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছেন? সবাই উপরে উপরে সুশীল সাজতে চায়, ভিতরে ভিতরে যে কে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো আমার সব জানা আছে। কিন্তু আমি যেটা মনের মধ্যে থাকে আমি সেটা মুখ দিয়ে বলে দিই। আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালি নেই, কেউ বলতে পারবে না যে আমি কোনো ক্রিমিনালি করি। আমার মনের মধ্যে কিচ্ছু রাখি না, যেটা মনের মধ্যে আছে আমি বলে দিই। আমি পরবর্তীতে আরেকজনের যে কি ক্রিমিনালি করবো, পরবর্তীতে ঠান্ডা মাথায় খুন করবো, একজনের আমি বাস দিব, একজনের আমি ক্ষতি করবো, ওই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় নাই। যেটা বলার আমি বলে দিব, শেষ। ক্রিমিনালি শিক্ষা আমার দেয় না, না ক্রিমিনালি শিক্ষা দেয় না। আমার ফ্রেন্ড লিস্টের, ভালো কথা বলছো তো, হ্যাঁ আমার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েকটা আমি আনফ্রেন্ড করে দিছি। এদের ন্যূনতম চোখ লজ্জা নাই, ন্যূনতম চোখ লজ্জা থাকলে এরা এই ধরনের পোস্ট দিত না। মানে কেউ যদি নিরপেক্ষ পোস্ট দেয় তাহলে তাকে অবশ্যই
কেউ যদি নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই তাকে নিরপেক্ষ পোস্ট দিতে হবে। এই ঘটনাটার সূত্রপাত কোত্থেকে, কেন কেন আজকে আমাকে এইরকম উত্তেজিত হওয়া লাগলো, কি কারণে, আমার হাজবেন্ডকে নিয়ে কি বলছিল, সেই জিনিসগুলা নিয়ে তাদের বলা উচিত ছিল। কিন্তু না, তারা সাথে আমি বডি শেমিং করে ফেলছি, আমি বডি শেমিং করে ফেলছি। আমি কি বডি শেমিংটা করে ফেলছি, কি বডি শেমিংটা করে ফেলছি আমি? আপনারা যখন সারাক্ষণ প্লাস্টিক 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 সার্জারি প্লাস্টিক সার্জারি বলেন তখন বডি শেমিং হয় না? আর আমার 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 পুরনো ঘাতে আঘাত করছে কেন? আপনার পুরনো ঘাতে আঘাত করলে আপনি ছাইড়া দিতেন? কেউ ছাইড়া দেয় না, কেউ ছাইড়া দেয় না। নিজের উপর নিয়ে চিন্তা করেন। ও কিছু কিছু সুশীল আপা সুশীল সাজে, বিকজ দে আর জেলাস, অনেক জেলাস। কারণ আমার গত বছর আমার উপর আমার শোরুম লুটপাট হয়েছে, আমার সাথে ভোক্তা অধিকারের ঝামেলা হয়েছে, আমার বগুড়া একটা 3000 স্কোয়ার ফিটের শোরুম লুটপাট হয়েছে, আমার জামাই 3 মাস 11 দিন ব্যাংককের বার্মনঘাট হসপিটালের মতো একটা ব্যয়বহুল হসপিটালে আমি আমার জামাইকে ট্রিটমেন্ট করাইছি। মানে আমার জীবনে এত কিছু গেছে, তারপরে আমি থামতেছি না, তারপরে আমি কাজ করতেছি, মাথা উঁচু করে দাঁড়াচ্ছি, তারপরে আমার শোরুম বাড়তেছে, এই জেলাসি। তারপরে আমি আবার ইয়া দিছি, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দিতেছি, এই জেলাসি, এইসব হয়েছে জেলাসি, বুঝো নাই? জেলাসিগুলো হচ্ছে এইখানে। তো আমি এই জন্য এইসব অতি সুশীলদের আবার আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখি না, আমি বাইরে করে দিচ্ছি, সাথে সাথে আনফ্রেন্ড করে দিই। আমার তার সাথে কোনো তর্ক বিতর্কে কোনো কিছু দরকার নেই। আমার একটা অভ্যাস কি জানো, আমার যদি কারো মানে ভালো না লাগে আমি তার সাথে তর্ক বিতর্ক করতে পারি না, তার ঠুস করে আনফ্রেন্ড করে দেবো, ব্লক করে দিব। এই মানুষগুলো ফার্দার কোনোদিন আমার লাইফে আসতে পারবে না। আপনি ওই নিজের ভিডিওর ভিউ ব্যবসার জন্য আপনি আমাকে ইউজ করে আপনি বা এই ইস্যুটাকে ইউজ করে ক্যাপশন দেন, এটা করেন সেটা করেন, মানে ভণ্ডামি ছাড়া ভালো হয়ে যান। ভণ্ডামি কয়দিন পরে মানুষের কাছে ঠিকই বাইর হয়ে যায়, সত্যটা না সবার সামনে ঠিকই বাইর হয়ে যায়। আপনি যতই ভণ্ডামি করেন, নিজেরা যতই চালাক মনে করেন, একদম শিয়াল পণ্ডিত চালাক মনে করেন শিয়ালের মতো, কয়দিন পরে ঠিকই আপনার মানে ভণ্ডামি বাইর হয়ে যাবে। নূরেন আফরোজ লিখেছে, আপুকে দেখে আমি ইন্সপায়ার হই। আপু আপনি অনেক হার্ডওয়ার্ক ওমেন, বি স্ট্রং আপু, স্টে সেফ, আমরা আপনার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নরিন। ওকে আমি অনেক পছন্দ করি। এই মেয়েটাকে নিয়ে একবার এআই দিয়ে কি ভিডিও বানাইছিল না, তখনও কিন্তু আমি প্রতিবাদ করছিলাম, তখন কিন্তু আমি বলছিলাম যে সাহস থাকলে আমারে নিয়ে বানা, দেখ কি করি তোদেরকে ধরে। এই মেয়েটা কান্নাকাটি করছিল লাইভে এসে। ও একটা সুইট একটা মেয়ে। আমি চেষ্টা করি কারোর উপর যদি কোনো অন্যায় হয় তার পাশে দাঁড়াইতে, আমি অলওয়েজ চেষ্টা করি। সো যাই হোক, মানে অনেকক্ষণ হয়ে গেছে এইসব মানে এইসব ক্যাচাল। আমার জাস্ট কাজ ছিল যে আজকে এই লাইভটার মাধ্যমে এই জিনিসটাকে আসলে মানে শেষ করা। এখন ওনার সাথে অন্য যাদের সমস্যা, আমার 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 নিজেরও খুব মানে কি বলবো, অন্যদেরকে তিনি কিভাবে হচ্ছে যে আপনার অন্যদেরকে উনি কিভাবে ফেস করবে, উদ্যোক্তাদেরকে কিভাবে ফেস করবে, বা কোভিডের ফ্যামিলিকে কিভাবে ফেস করবে, সেটা উনি বুঝে নিবে। বাট আমার ভাই সামনে ঈদ, আমার সকালবেলা হইলে আমার সাপ্লায়ার ফোন দেয়, আপা টাকা পাঠান, বিল দেন। ব্যান্ডোটা ফোন দেয়, ফ্যাক্টরি থেকে ফোন দেয়, আপা টাকা পাঠান, বিল দেন বিল দেন বিল দেন। ভাই আমাকে কাজ করতে হবে, আমার সামনে ঈদ। সারা বছর এই ফ্যাক্টরির লোকগুলা, এই ওয়ার্কারগুলা সারা বছর কাজ করে, আমার 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 দিকে তাকায় থাকে। ঈদের সময় আমার এগুলা ক্লিয়ার করতে হবে। সো আমার অনেক কাজ, আমাকে দেশে যায় একদম তুমরায় মুচড়ায় কাম করতে হবে। সো আমি এইসব জিনিস নিয়ে আর কথা বলতে চাই না, এবং এই জিনিসটা আমি এখানেই শেষ করতে চাই। আমি আশা করি আপনিও আর এই জিনিসটা নিয়ে কথা বলবেন না, আপনি এবং আপনার হাজব্যান্ড আশা করি এই জিনিসটা নিয়ে আর কথা বলবেন না। মানে অন্তত পক্ষে প্লিজ আমাকে টাইনেন না। আপনি অন্য যাদের সাথে মারামারি করেন, চুলাচুলি করেন, যা খুশি তা করেন, অন্য উদ্যোক্তাদের সাথে, অন্যদের মানে যাদের টাকা, যারা আপনাকে নিয়ে ফ্রড কমপ্লেন করতেছে, যাদের টাকা পয়সা আপনি মানে নিয়ে ঠিকমতো কাজ করেন না, বা জানি না আপনার সাথে তাদের কি এক পক্ষ শুনলে হয় না, দুই পক্ষেরই মানে তাদের সাথে আপনি যা
করেন আমাকে নিয়ে, আমি এই জিনিসটা নিয়ে আমি আর কোনো কিছু চাই না প্লিজ। আমাকে অনেক কাজ করতে হবে, আমার অনেক কাজ, আমার অনেক দায়িত্ব। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে বড় করতে হবে। আমার ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকে বড় করতে হবে। আমার মা আছে। আর আমার দিন শেষে কি জানেন, আমার দিন শেষে শুধু একটাই হাহাকার। দিন শেষে আমি যখন একা থাকি, মানে আমার জাস্ট কলিজা ফেটে যায় যে আমি হারাই ফেলছি। আমি যে জিনিসটা হারাই ফেলছি, যে মানুষটাকে আমি হারাই ফেলছি, আমি কোনোদিন তাকে ফেরত পাবো না। এইটা এটা আমার জীবনে যে মানে কত বড় একটা হাহাকার, আই কান্ট এক্সপ্লেন। এটার কোনো রিপ্লেসমেন্ট নাই। আমি অনেক বেশি বিধ্বস্ত। সো আমাকে রাগায়েন না, খামাখা আমাকে বিধ্বস্ত করেন না। আর আমি এমনিতে অনেক বেশি বিধ্বস্ত। আমি বললাম না যে যাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে তারা চাইলেই সব কিছু বলতে পারে না। আমাকে দেখলে ঘৃণা লাগে, তাহলে আপনি আবার আমারে দেখেন কেন? আমি বুঝলাম না। মানে আমি এত সুন্দর যে আপনার আমারে দেখতে ঘৃণা লাগে, আবার আমারই দেখেন। মানে এত ফালতু কেন আপনি? থটস অফ শামস লিখেছে, আপু আই সাপোর্ট ইউ, যা করেছেন খুব কম করেছেন, টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ শামস আপু, আই জাস্ট লাভ ইউ। অ্যান্ড আন্টিকে আমার সালাম দিবেন, ভাইয়াকে সালাম দিবেন। অ্যান্ড আপু আমাকে সবসময় অনেক ভালোবাসে, অ্যান্ড আপুকে আমি অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। প্রত্যেকের প্রফেশনকে ভাই, আমি কোন বালের যে সরি মানে আমি কে ভাই মানুষের প্রফেশনকে মানে ইয়া করার? সবাই সবার জায়গা থেকে কাজ করছে, সবাই সবার জায়গায় কষ্ট করে উঠছে। এবং আমি আরও মেয়েদেরকে ইন্সপায়ার করি, কাজ করো কাজ করো কাজ করো, ঘরে বসে থাকো না। আর আমার নিজের জীবনের একটা শিক্ষা, আমি আজকেও একজনকে বলতেছিলাম, এক ভাইয়াকে বলতেছিলাম যে আসলে একটা মেয়েকে না এতটুকু মানে একটা মেয়ের এতটুকু ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত, বা একটা মেয়ের এতটুকু স্ট্রং হওয়া উচিত, যখন তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যাবে তখন সে মেয়েটা যেন পরিবার সামলাইতে পারে। মানে একটা মেয়েকে এতটুকু সক্ষম হওয়া উচিত যেন সে তার পরিবারকে সামলাইতে পারে। দেখেন আজকে আমার হাজব্যান্ড এই যে এত অসুস্থ হলো, এত কিছু হলো, আমি যদি মানে সক্ষম না থাকতাম তাহলে আমি কিন্তু আমার হাজব্যান্ডের ভালো ট্রিটমেন্ট করাইতে পারতাম না। আমি আজকে সামলে উঠতে পারতাম না, আজকে আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াইতে পারতাম না, আজকে আমার ভাই বোন মার কারো দায়িত্ব নিতে পারতাম না। সো একটা মেয়েকে ততটুকু স্ট্রং হওয়া দরকার, একটা মেয়েকে ততটুকু সামর্থ্যবান হওয়া উচিত দরকার প্রত্যেকটা মেয়েকে, যেন তার পরিবারের কারো কিছু হলে সে যেন পরিবার সামলাইতে পারে। অতটুকু সক্ষম একটা মেয়েকে হওয়া দরকার। দেখেনি যে আলভিয়া মেয়েটা, তার জামাই মারা গেছে, আজকে সে নরম দেখে তার শ্বশুরবাড়ির মানুষ তাকে পেয়ে বসছে, কত কিছু করতেছে, তার হাজব্যান্ডের কবরে পর্যন্ত যাইতে দেয় না। মেয়েটা ক্যামেরার সামনে এসে হাওমাও করে কাঁদতেছে। আমরা কি কেউ পারছি তার জীবনের সমস্যা যায় সমাধান করে দিতে? পারি নাই, বা পারবেনও না। আপনারা শুধু পারবেন খারাপ কথা বলতে। আঁচল দীপা আহমেদ, আমি যে প্রেস কনফারেন্সে ছিলাম সে আমার বোন, এবং আপনার নিজের বোন যখন প্রেস কনফারেন্সে যাবে আপনি নিজেও সাথে যাবেন, এবং আমি জেনেই গেছি। হ্যাঁ, অ্যান্ড শুধুমাত্র রেস্টুরেন্টের মালিক না, আমাকে ফেক বলাতে অবশ্যই আমি রাখবো, কারণ আমি একদমই ফেক না, আমি মানুষটা আগাগোড়া একদম রিয়েল। এবং আমি কখনো মিথ্যা কথা বলি না, কোনোদিন ফেক শো অফ করি না। ফেক শো অফ, রিয়েল শো অফ কোনো শো অফই আমি করি না, দরকারই নেই আমার। আর আমাকে ফেক বলে আমি ডেফিনেটলি খেপবো, কারণ আমি একদমই ফেক না। আমি কোনোদিন কারোর থেকে 1 পয়সা নেই, একদম ওপেনলি আমি এটা বলি, ওপেনলি বলি, আমি কোনোদিন কারোর থেকে 1 পয়সা নিইনি প্রমোশনের জন্য, প্রশ্নই আসে না। এত খাই নাই ভাই, আমার নিজের কাজ করি। প্রত্যেকটা মেয়েকে আমি বলবো এমনভাবে দাঁড়ান যেন আপনার পরিবারের কেউ যে উপার্জনক্ষম ব্যক্তি সে যদি অসুস্থ হয় বা সে যদি না থাকে, আপনি যেন পরিবারকে সামলাইতে পারেন, এতটুকু সক্ষমতা নিজের মধ্যে আপনার তৈরি করেন। বিয়ার্স হয়ে পুরো বেটারটা না বুঝে কখনোই কমেন্ট করা উচিত না, ব্যস্ত সরে। সেটাই মানে আমাকে
অশ্লীল, অসামাজিক, গ্রাম থেকে উঠাইছে ক্ষেত। ভাই আমি না খুব প্রাউডলি গ্রাম থেকে উঠে এসে যে আমি নিজের জায়গাটা তৈরি করতে পারছি। আজকে গুলশানে আমার শোরুম 2টা, আমি থাকি বনানীতে, আমি এত লাক্সারি বা মোটামুটি যেরকমই লাইফ লিড করি, আমার কোম্পানিতে এত এত মানুষ কাজ করে, আলহামদুলিল্লাহ। আমি যদি গ্রাম থেকে উঠে এসে এত কিছু করতে পারি, আপনি শহর থেকে উঠে এর থেকে অনেক ভালো কিছু করে দেখান না, দেশের অনেক উপকার হবে। আর খারাপ ভাষার কথা বলেন, খারাপ ভাষা মানুষের মুখ দিয়ে এমনি বাইর হয় না, খারাপ ভাষা বাইর করতে মানুষকে বাধ্য করলে তারপরে বাইর হয়। আর সুশীল ভদ্র ভাষা ওগুলো আমিও জানি, বললাম না আমি অনেক ভালো বাংলা জানি, কারণ আমি বাংলাতে অনার্স পাস করছি, বুঝতে পারছেন? সো ডিফারেন্ট টাইপ অফ মানুষ থাকে। আমি কখনো হচ্ছে যে আপনার মানে মনের মধ্যে কোনো প্যাচ ঘুচ এইসব পাকায় রাখি না। আমি সব সময় ক্লিয়ার কাট। আমার এখন রাগ উঠছে, ধরেন আমি 2টা কথা বলে ফেলাইছি, একটু পরে আমার রিগ্রেট হয়, আরে আরে আল্লাহ কেন বললাম। মানে আমি 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 তারপর আমি আমার যখন নিজেকে নিজে আমি জাজ করি যে বেশি বলে ফেলছে, আমি ক্ষমা চাই। আর এখন এবার আমি উমরা করতে কেন আসছি জানেন? আমি এবার আল্লাহর কাছে খালি একটা জিনিসে বলছি, আল্লাহ আমার রাগ কমায় দাও, আমার রাগ কমায় দাও, আমার অনেক ধৈর্য দাও। মানুষের কথা, এই সোশ্যাল মিডিয়ার মানুষের কথা গায়ের মধ্যে তীরের মতো লাগে। আজাইরা যে যেটা পারে ওইটাও কয়, যে যেটা না পারে ওইটাও কয়, তখন এরকম গায়ের মধ্যে এরকম পিনের মতো লাগে। তখন আমি আল্লাহর খেলে বলি, আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ আমার ধৈর্য দাও। খান সাহেব স্টুডিও লিখেছেন, ইউ আর এ স্ট্রং ওমেন অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান ফর ইউ সেলফ ইজ অ্যাডমায়ারিং, বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি আপনাদের শাড়ি অনেক পছন্দ করি, আমি কিন্তু আপনাদের মানে শাড়ি অনেক পছন্দ করি। তো মানে আমি এটাই, সব মানুষের ধৈর্য তো সমান হয় না। মানে আমি আল্লাহর কাছে সবসময় এটা চাই যে আল্লাহ আমাকে আরও অনেক ধৈর্য দাও, অনেক ধৈর্য দাও। এইসব মানে মানুষ দেখবেন যে যেটা পারে ওটাও কয়, যে যেটা না পারে ওটাও কয়। মানে এগুলা যে সহ্য করা কত কষ্টের ব্যাপার, কত কঠিন ব্যাপার। তারপরে যদি মানসিক কন্ডিশন এমন থাকে, এমনিতেই আমি সবসময় মানে সবাই আসলে আমার বাইরের দিকটা দেখে যে আমি মেকআপ করে লাইভে আসি, আমি শাড়ি পরি, আমি ড্রেস পরি, প্রতিদিন 8টা 10টা নতুন কাপড় পরতেছি, বাট আমি যে মানসিকভাবে কতটা বিধ্বস্ত, আমি আমার নিজের মানুষ বলতে তো আমি কাউকে বলতে পারি না যে মানুষটা আমার নিজের। মানে এটা যে কত বড় কষ্ট যে আমার নিজের মানুষটা নাই। আমি আর এই জীবনে যতদিন বেঁচে থাকবো আমি বলতে পারবো না এই মানুষটা আমার নিজের। যার সাথে আমি রাগ দেখাবো, যার সাথে আমি ঝগড়া করবো, যার সাথে আমি চিল্লাচিল্লি করবো, কিন্তু সে মাইন্ড করবে না। যাই হোক, আমার আসলে ভিউ কামানোর কিছু নাই। আমার ভাই এমনিতেই মানুষ চিনে, যারা বুঝে প্রত্যেকে জানে আমার এমনিতেই মানুষ চিনে। আমি এমনিতেই প্রচণ্ড ভাইরাল, কারণে অকারণে নানা কারণে ভাইরাল, আর আমি ভাইরাল হইতেও চাই না। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, ও অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে। আমি আমার ছেলে মেয়ে 2টাকে আমার হাজব্যান্ডের মতো ভালো মানুষ করতে চাই, দ্যাটস ইট। এবং আমি চাইলে এখন আবার প্রেস কনফারেন্স ডাকতে পারি, সব ন্যাশনাল চ্যানেল ডাকতে পারি, ওনার কী কী সমস্যা, উনি অন্যান্য উদ্যোক্তাদের সাথে কী কী করছে, এরকম অনেক অনেক উদ্যোক্তা, শত শত উদ্যোক্তা কমপ্লেন নিয়ে রেডি আছে। তারপরে হয়েছে চায়া আপনার ওনার বিরুদ্ধে যে যে এলিগেশন আছে সেগুলো নিয়ে আমি চাইলে দাঁড়াইতে পারি, অনেক কিছু করা যায়, বাট আমার দরকারই নেই। উনিও এই জায়গাটায় অবশ্যই উনি কষ্ট করে আসছে, মানে এটা অস্বীকার করার মতো। উনি শো অফ করুক, যাই করুক, মানে ভুল হয়তো কেউ কম ভুল করে, কেউ বেশি ভুল করে, যেটা করেই আসছে উনি এই জায়গাটায় কষ্ট করেই আসছে। সো কারো রিজিক মাইরা দেওয়া, কারো রিজিক নিয়ে টান দেওয়া, এটা আমার কাজ না, এটা আমার পারিবারিক শিক্ষা না। সো আমি এটাই বলবো যে আপনি কাজ করেন, মানুষের সাথে একটু সুসম্পর্ক করে, মানুষের সাথে ভদ্র ব্যবহার করে, ছোট উদ্যোক্তাদেরকে থ্রেট না দিয়ে তাদের সাথে ভালোবেসে। আপনারা তো ছোট উদ্যোক্তা যেই টাকা দেয় বড় উদ্যোক্তা সেম টাকায় দেয়, তাহলে বড় উদ্যোক্তাকে আলাদা চোখে করে দেখা আর ছোট উদ্যোক্তাকে আলাদা করে চোখে দেখা, এগুলো বাদ দিয়ে প্রফেশনাল হয়ে কাজ করেন। সবার ব্যবহারটা মানে সবার সাথে ঠিক রেখে কাজ করেন, দেখবেন যে জীবনে অনেক সুন্দর লাগবে।
আমিও তোমার মতো অনেক রাগী অন্যায় সহ্য করতে পারি না, রুমি গোমেজ। আমি একদম পারি না, বাট আমি চাই আল্লাহ আমাকে অনেক ধৈর্য দেখ। অ্যান্ড ব্যবহারটা মানুষের সাথে, এই যে আমার সাথে এত মানুষের দেখা হয়, এত মানুষ ছবি তুলতে আসে, আমি লাইভে থাকলেও দুনিয়া মানুষ ছবি তুলতে আসে, আমি কখনো কারোর উপর বিরক্ত হই না, কারণ এই মানুষের ভালোবাসাই আমাকে এখানে নিয়ে আসছে। কালকে যদি মানুষজন আমার ভালো না বাসে, তাহলে আমি আবার একটা বিগ জিরো হয়ে যাব, তাই না? সো এই মানুষের ভালোবাসাটাকে ধরে রাখতে হবে। সো দ্যাটস ইট। অ্যান্ড আমি সরি, আমি আপনাকে চাকর টাকর অনেক কিছু বলে ফেলছি রাগে, মানে আমি আবারও বলতেছি, আপনি আমাকে ওই জায়গাটায় মানে পুশ করে আপনি আমাকে ওই জায়গাটা নিয়ে গেছেন। যাই হোক, তারপর আপনি কষ্ট পেয়ে থাকলে মানে আপনি কষ্ট পেয়ে থাকলেন, আপনি কষ্ট পেয়েছেন নিশ্চয়ই, সেটার জন্য আমি দুঃখিত। এবং আমি আপনাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এই জিনিসটা এখানেই শেষ হোক। আপনিও আমাকে নিয়ে দয়া করে প্লিজ আমাকে খোঁচায়েন না, প্লিজ আমাকে খোঁচায়েন না। কেঁচো খুঁড়তে মানে লেবু চিপতে চিপতে বেশি তিতা হয়ে যায়, আর কেঁচো খুঁড়লে অনেক সাপ বের হয়ে যায়, যেটা আপনি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে কতগুলো এলিগেশন, কত 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 মানুষ আপনাকে নিয়ে পোস্ট দিতেছে, কত কত উদ্যোক্তা আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। সো বেশি লেবু চিপ্পা এটা রাত্রিটা বানায়েন না, আরও উদ্যোক্তাকে আপনার এগেনস্টে দাঁড় করায়েন না, মানে করেন না। এটা এখানে শেষ করেন, প্লিজ শেষ করেন। আমি সরি ভাই, আমি সরি। আমি ধরেন আমি রেস্টুরেন্টের মালিক হই বা না হই, ধরেন আমি রেস্টুরেন্টের মালিক না, তো কি হয়েছে? আমি সানবিজ বাই তনির তো মালিক, বাদ দেন। ধরেন আমি রেস্টুরেন্টের মালিক না, তো হয়েছেটা কি? আপনার আবার আমার রেস্টুরেন্টে ফোন দিয়ে জানা লাগে যে আমি রেস্টুরেন্টের মালিক কি মালিক না, মানে এটা কোনো কথা? উফ, আমি রেস্টুরেন্ট বিজনেস অনেক দিন ধরেই আমি রেস্টুরেন্টে ইনভেস্ট, বাট আমি কখনো বলি না কাউকে, দরকার কি ভাই? যাই হোক, এগুলো আজকে থেকে এখানেই ক্ষান্ত, আমার সাইড থেকে তো একদম ক্ষান্ত। বাট এমন কিছু করেন না, এমন জায়গায় আঘাত করেন না আমাকে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমাকে প্লিজ এমন জায়গায় আঘাত করেন না। সিগনেচার বাই শোভা কিসের কষ্ট আপু? উনি কষ্ট পায় না, ওনাকে নিয়ে ফিতা কাটেন নাই, তাই জামাই বউ এত কষ্ট আছে। আমি জানি না আসলে কি ভাবছে, মানে আমার কত হচ্ছে ভাই, আমি রেস্টুরেন্টের মালিক হই বা না হই, আপনাদের কি? মানে এটা আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগবে যে তোমাদের মালিক কি টনি, মানে কি? আমি বুঝি না। আমি রেস্টুরেন্ট কেন, আমার যে এতগুলো শোরুম ওপেন, আমি কোনো শোরুমে কাউরে নিয়ে যাই ফিতা কাটি নেই। আমার নিজের শোরুম, আমি নিজেই ফিতা কাটি নেই। আমি খালি যাই, মানুষজন আসে, দুনিয়ার হাজার হাজার মানুষজন ভিড় লাগিয়ে থাকে, সবাই কারাকারি করে কাপড় চোপড় কিনে আমরা অফার দিই, মানুষ আমার ভালোবাসে, ঝাঁপায় পড়ে, তনি আপু পাইছি পাইছি জড়াই ধরে, আমিও জড়াই ধরি, শেষ, শোরুম ওপেনিং শেষ, দ্যাটস ইট। আমাদের শোরুম ওপেনিং এত নাটক ফাটক করা লাগে না, ফিতা কাটাকুটি করা লাগে না। আমরা একটা মিলাদ পড়াই, প্রথমে শোরুম ওপেনিং এর দিন সকালবেলা হুজুর টাকায় সবাই স্টাফরা মিলে মিলাদ পড়ে, শেষ। এরপরে শোরুম খুলে দাও, মানুষ কারাকুরি করে কাপড় চোপড়, 3-4 দিন এগুলো চলতে থাকে। হিংসে হয় আপনাকে দেখে, তাই ফোন করছিল রেস্টুরেন্টে, লন্ডন ব্লগস। আমি জানি না আপু, মানে কি জন্য কি, যাই হোক। আর আমি হচ্ছে যে মানে আমারও ভাই, আমিও এত রাগ আল্লাহ আমার দিছে বুঝি না। আমি খালি এখন আল্লাহর কাছে দোয়া করি, ইদানিং আমার আরো বেশি মানে আপনার যে অহংকার একদিন দেখবেন। আর আর কি জানো, আর যে এনটিভি, আমার অহংকারের কথাটা কেউ বলতে পারবে না। আমার কোনো অহংকার নেই, আমি অনেক মাটির মতো মানুষ, এবং আমি আল্লাহকে সবসময় বলি, আল্লাহ আমার মাটির সাথে, মাটির দিকে মানে মাটির মতো শান্ত করে দাও আমারে। আমি কখনই অহংকার করি না। বাট হ্যাঁ, কেউ যদি আমার পায়ের মধ্যে পাড়া দিয়ে এসে লাগালাগি করতে চাই, তখন আবার আমি তারে ছাড়ি না, তখন আমি তারে 2টা চুম্মা দিয়ে দিই, আপনার মতো। যেমন আপনার এখন আমি 2টা চুম্মা দিয়ে এখান থেকে ব্লক করে বাইর করে দেবো, আউট। আর আমি নিজেও চাই না ভাই এত কেউ 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 করতে। আমার এমনি আমার অনেক মানসিক অশান্তি পাই,
আমার জীবনটা খালি এখন হাহাকার। আমার জীবনে যত সাকসেসই হোক, আমি যদি বিল গেটসও হই, আমি যদি বিলিয়নিয়ার হই, আমি জীবনে যাই হই, আমার জীবনে শুধু এখন একটাই হাহাকার যে আতিকা আকলিমা, আপনি নিজে লিবো চেপছেন, উনি শান্ত ছিলেন, মামলার হয়রানির ভয়, এখন ক্ষমা চাও। আপনারে পাইলে 5টা চটকনা দিয়ে দাঁত সব কটা ফালা দিতাম। আপনার মতো থার্ড ক্লাস মহিলাগুলাই কি করেন জানেন? চুগলামি করে ঝগড়া লাগান। এখানে একবার চুগলামি করবেন, ওখানে যে আবার চুগলামি করবেন, এখানে একবার চুগলামি করবেন, ওখানে যে চুগলামি করবেন। শুনেন, আমি ভয় পাওয়ার মেয়ে না, ভয় আমাকে ভয় পায়। ইউ আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড আমার নামে কিসের মামলা হবে? মামলা হইলে আমি কি উকিল নামাইতে পারবো না? আর আপনি যার হয়ে কমেন্ট করছেন, তার বিরুদ্ধে মামলা করার জন্য কতজন উদ্যোক্তা রেডি আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? উদ্যোক্তাদের পেজ ঘুরে ঘুরে দেখেন। তারপরে ব্লগার কবিরের যে মারা যাওয়া, ওটার জন্য মামলা করার জন্য রেডি আছে। ইউ আন্ডারস্ট্যান্ড আপা? হত্যা মামলা আর এইদিকে প্রতারণার মামলা, অনেক উদ্যোক্তা প্রতারণার মামলা করার জন্য রেডি হয়ে বসে আছে। সো আপনার মতো চুগলা মহিলাগুলা কি করেন জানেন? আতিকা আলিমা চুগলা, আপনার নাম দিলাম আতিকা আলিমা চুগলা। শুনেন, আমি যে এই সত্যি কথাগুলো বলি, তো এই জন্য আবার কিছু সুশীলের আবার ভালো লাগে না, কিন্তু আমি আপনাদের মতো লেবাসদারি সুশীল হইতে পারি না। আমি আবার খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা আমার মুখ দিয়ে বাইরে হয়েছে। আমি ওই লেবাসদারি, ওই ক্যামেরার সামনে এরকম, আর ক্যামেরার পিছনে যাইয়া কথা কও, আমি ওই ব্যক্তি না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা ক্যামেরার পিছনে বলতে পারবো সেটা ক্যামেরার সামনে বলবো। আপনার মতো চুগলা মহিলাগুলো কি করেন জানেন? এখানে এসে তাল লাগায় ঝগড়া লাগাবেন, আবার ওখানে যে আরেকটু তাল লাগাবেন। এখানে এসে বলবেন আপনার লয় তো ওটা কইছে, আবার ওখানে দেখবেন আপনার লয় তো ওটা কইছে। চুগলামি ছাড়েন, বুঝেননি? আপনারা নিজের ব্যক্তিগত জীবনে চুগলামি করেন, ঝগড়াঝাটি করেন, কুটনামি করে করে জীবনে কার্যে লাগান, সব জায়গায় কার্যে লাগান, ফালতু নানকার। যাই হোক, এই হচ্ছে বিষয়। আমি দেখি আমার কে যেন ফোন দিতেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আসছেন বলে তো আপনার 12টা বাজে আপনার গাড়ি আসবে, ঠিক আছে? 12টা বাজে যাই হোক, অনেক মানুষ আমাকে দেখতেছেন। এই চুন্নি 2 দিন পর পর মানুষের বিজনেস আইডিয়া প্রোডাক্ট নিয়ে চুরি করে ব্যবসা করে, ফেক চকবাজারের জিনিস দিয়ে আবার এইখানে সে সুশীল সাজতেছে। ও যে নিজে উল্টাপাল্টা লাইভে বলে, ফেক অ্যাক্টিং দিয়ে ভাইরাল হয়, ব্যবসা করছে ফালতু কথা। আমার বোন লিখছে একজন একটা স্ক্রিনশট দিয়ে। একজন আছে আমাদের, হয়েছে মানুষের, মনে করেন যে প্রোডাক্টটা তুলবে, সে সেম প্রোডাক্টটা তুলে নিয়ে বিক্রি করে অন্য মানুষের ব্যবসা নষ্ট করে, এবং অনেকের টাকা নিয়ে সে টাকাও ফেরত দেয় না। সে আবার সুশীল সাইজে আমার বিরুদ্ধে পোস্ট দেয়। তো এরকম সুশীলরা আমি আবার আনফ্রেন্ড করে দিই। সো হোয়াট এভার ইট ইজ, এই ধরনের মানুষটা আমি কথাই বলতে চাই না। যাকে আমি একবার আমার লাইফ থেকে ডিলিট করে দিই, ডিলিট। সো নতুন করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক, সেটাও আমি চাই না। সো যেটা বলতেছিলাম যে আসলে এটা এখানেই শেষ, আমার তরফ থেকে অন্তত পক্ষে শেষ। বাট যদি এমন, আমি আবারও বলবো যে এমন কিছু কইরেন না যে আবার বাধ্য হয়ে আমার কথা বলতে হয়, প্লিজ। সামনে ঈদ, আপনি অনেক প্রমোশনের কাজ পাবেন, প্রমোশন করেন, কাজ করেন, অনেক দিন ইন্ডাস্ট্রিতে টেকে থাকেন, এইভাবে কাজ করেন। আপনার কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আপনার যারা কলিগ আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আমারও ঈদ,
কালকে দেশে নাইমাই আমার লাইভ করতে হবে, কালকে থেকে 6টা করে লাইভ, আমার অনেক কাজ করতে হবে। তো আরও অন্যান্য উদ্যোক্তাদের জাস্ট একটা সাজেশন দিব, যারা আপনার বিরুদ্ধে ক্ষেপ আছে তাদের সাথে মিটমাট করে নেন, ভয় দেখায় না। মানুষটা ভয় দেখালে পাওয়ার খালি শুধু আপনার একার না, সবারই কম বেশি পাওয়ার আছে। মানুষটা ভয় না দেখিয়ে ভালোবেসে সমাধান করেন। একজন যদি আপনার কাজে সন্তুষ্ট না হয়, তারা আরেকটা কাজ করে দিয়ে দিন, শেষ, ঝামেলা শেষ। সবার সাথে তো আর আপনার গ্যাঞ্জাম পাকবে না। যার সাথে গ্যাঞ্জামটা পাকছে সে যদি আপনার কাজে সন্তুষ্ট না হয়, তারা আরেকটা কাজ করে দিয়ে দেন, তাহলে তো জিনিসটা শেষ হয়ে যায়। আর মিথ্যা কথা, মানে কি বলবো, আপনি অনেক ভালো বোঝেন মিথ্যা কথা, ফেক প্রোডাক্ট প্রমোট, মানে আপনি আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন কি করতে হবে কি না করতে হবে। সো আমি এইসব বিষয়ে সাজেশন দিতেই চাই না, জাস্ট এটাই বলবো, যেটাই করেন যেন ইন্ডাস্ট্রিতে অনেকদিন লং রান হয়, এরকম কিছু করেন। আর যারা দেখতেছেন সবাইকে মানে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কয়দিন এই সোশ্যাল মিডিয়াতে একই কাচাল চলতেছে। সেটা নিহালার চলে গেছে, আমি তোমার ছোট বোন, আমি তোমার থেকে অন্তত হাজব্যান্ডের পাশে কিভাবে থাকতে এবং কথা কিভাবে জবাব দিতে হয় শিখতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। সো সেটাই, এটা এখানেই শেষ। সবাই ভালো থাকেন। আর এত শুভাকাঙ্ক্ষী যারা আমাকে এত সাপোর্ট করেন, ভালোবাসেন, সবসময় এভাবে ভালোবাসবেন। সানভিজ ভাই তনি যেন অনেক দূর এগিয়ে যাই, লক্ষ কোটি মানুষের কর্মসংস্থান যেন একদিন আমাদের কোম্পানির মাধ্যমে হয়। আর হচ্ছে এভাবে ভালোবাসবেন। আর কি বলবো, মানে আমি তো পুরো ঘটনাটা আপনাদেরকে বললাম যে কি জন্য কি হয়েছে, কি কারণে কি হয়েছে, কোথায় কি হয়েছে, এটাই। আর আমাকে কাজ করতে হবে ভাই, আমার কাজ করতে দেন। আমার জীবনে অনেক রেসপন্সিবিলিটি, আমাকে অনেক কাজ করতে হবে, জাস্ট আমাকে কাজ করতে দেন, এটাই আমি বলবো। এরপর থেকে খুঁচালে আপনি লিগেল অ্যাকশন নিয়ে আপু, এইভাবে আপনাকে রাগিয়ে আপনার ইমেজ ডাউন করার চেষ্টা আছে। হেনা আর্টিস্ট বাই সাদিয়া। সেটাই, মানে আমি চাই যে খুচাখুচি বন্ধ হোক, প্লিজ স্টপ ইট। মানে আমার দিক থেকে তো আমি বললাম আপু, আমি আসলে যেদিন মক্কাতে আসছি, এসে নামার আগেই আমি জিনিসটা থামানোর জন্য স্ট্যাটাস দিছি, কিন্তু আসলে তিনি থামে নাই। তিনি প্রেস কনফারেন্স করছে, একটু পর পরে ভিডিও শেয়ার দেয়, কি করে না করে একটু পর পরে লিখে। লাস্ট যে কাজটা করছে, পুলিশ প্লাজাকে ট্যাগ করে আমার মানে আমার বিচার চায়, পুলিশ প্লাজাকে ট্যাগ করে সে পোস্ট করছে, যেটা মানে খুবই খারাপ। তারপর আমি বাধ্য হইলাম যে আবার এই বিষয় নিয়ে কথা বলতে। ও, আর এখানে আরেকটা দল আছে ভাই, বুবলিয়াপুর সাপোর্টার আর অপু বিশ্বাসের সাপোর্টার। ভাই এখানে দ্বন্দ্ব তো বুবলি আর অপু বিশ্বাসের না, এখানে একজন ব্র্যান্ড প্রমোটারের সাথে আমার কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। তা এখানে বুবলির সাপোর্টাররা আর অপু বিশ্বাসের সাপোর্টাররা এরকম ঝগড়া লাগাইছেন কেন আমি বুঝলাম না, মানে কারণটা কি? ভাই আমি কোনো নায়িকাও না, গায়িকাও না, একজন ব্যবসায়ী। আপনাদের তো আমার সাথে কোনো লাগালাগি নেই, হুদাইকে আমার নিয়ে ভিডিও বানান কেন? আপনার মানে ভিডিও বানান মানে কি আমি আপনার নিয়ে কথা বলবো, তারপর আপনার পেজ ভাইরাল হবে, ট্রেন্ডিংয়ে আসবে? বদমাইশি ছাড়েন, বুঝেন নাই? আমার কাউরে নিয়ে কোনো সমস্যা নেই, অপু বিশ্বাসকে নিয়েও কোনো সমস্যা নেই, বুবলিকেও নিয়ে কোনো সমস্যা নেই। যার যার জীবন শেষে বুঝবে, যার যার জীবন নিয়ে তার মাথা ব্যথা। আমার এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ওকে।
এবং ওই প্রেস কনফারেন্সে বুবলি আপুকে নিয়ে কোনো কমপ্লেন করা হয় নাই, অভিযোগও করা হয় নাই। সো আজ এটা টান্না টান্না নিজের উপরে নিয়া মানে এগুলো হচ্ছে সাপোর্টার না, এগুলো হচ্ছে কাজা বানানোর জম। এগুলোর আসলে সাপোর্টার কয় না, এগুলো শয়তান। উম্মে হানি রায়হান, উই লাভ ইউ ফ্রম আওয়ার ডেপথ অফ হার্ট। আল্লাহ তোমার মনে শান্তি দিক। তুমি এসব টক্সিক মানুষদের ইগনোর করো, একদম এসব নিয়ে আর ভেবো না, তুমি জাস্ট বিজনেস নিয়ে গিয়ে যাও। সেটাই আপু, মানে একদম তবা করে, মানে আমি কি বলবো, মানে আমি মানে কি বলবো, আমি একদম তবা করছি আপু, তবা তবা তবা। এমন একটা সিচুয়েশন আপু, আমি এখানে আসা শান্তি পাইতেছি না। ওরে ভাই, এই আমার এই লিঙ্ক পাঠায়, ওই একটু পর ওই লিঙ্ক পাঠাইছে, ওইটা করতেছে, সেইটা করতেছে, ওইটা পোস্ট দিতেছে, ওই একটু পর বিচার চাইতেছে, ওই একটু পরে শেয়ার দিতেছে, ওইটা চাইতেছে, আমি নাকি এই করে ফেলছি, সমাজ নষ্ট করে ফেলছি, এই করে ফেলছি, সে করে ফেলছি। আরে ভাই, কই যাব আমি? কারণ বাধ্য হয়েছে যে আজকে ঠিক আছে আমি লাইভে যে জিনিসটা ক্লিয়ার করি, কারণ বাড়াবাড়ি করলে তো বাড়াবাড়ি শেষ নেই। আপনি আমার নামে আইনি নিউটিশ পাঠাইতে পারেন, আমি আপনার নামে 5টা পাঠাইতে পারি, আপনি 2টা পাঠাইতে পারলে আমি 5টা পাঠাইতে পারি। আর আপনি আপনার নামে অনেক মানুষ দাঁড়ায় আছে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে আপনার নামে কতজন মানুষ আপনার নামে মামলা করতে চায়, কতজন মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়ায় আছে। তো সব খুচাকুচি লাড়ালাড়ি করে লাভ কি? আপনাকেও এখানে কাজ করে খেতে হবে, আমাকেও কাজ করে খেতে হবে। যারা আপনার বিরুদ্ধে দাঁড়াইছে তাদেরকেও কাজ করে খাইতে হবে। তাদেরকে খুশি করেন, তাদের সাথে মিটমাট করেন, তাদেরকে সরি বলেন। থ্রেট না, থ্রেট দিয়ে কখনো সমাধান হয় না। তাদেরকে সরি বলেন। ডাইকা শুনেন, ডাইকা বুকের মধ্যে জড়ায় ধরেন, দেখবেন তো সব শেষ হয়ে গেছে। 2টা হাসি দিয়ে কথা বলেন, শেষ। ঝগড়াঝাটি হইতেই পারে, বাট শেষ করেন। আর আমি বাপরে আল্লাহ মাপ চাই, আল্লাহ এই জীবনে আমার যেন আর কোনো দিন এই ফেসবুকে কোনো কন্ট্রোভার্সিতে যেন আল্লাহ না ফেলায়। আমি খালি মানে বিশ্বাস করবেন আপু, আমি মনে হয় প্রত্যেকটা মানে ওয়াক্তে ওয়াক্তে নামাজে খালি আল্লাহর এটা বলছে, আল্লাহ এই জীবনে কোনো দিন এই ফেসবুকের কোনো কন্ট্রোভার্সিতে আমার ফালায় না প্লিজ। ফেসবুকের মানে কেন কোনো কন্ট্রোভার্সিতে আমার আর ফালায় না। মানে কি একটা অবস্থা! যে যেটা পারে সে ওটা বলে, যে যেটা না পারে সে ওটা বলে। আমাদের ইন্ডাস্ট্রির ব্যবসায়ী, হ্যাঁ, সাইরাস কালেকশন লিখেছে তনি আপু বেস্ট, সবাই সবাইকে ক্ষমা করতে পারে না বা ক্ষমা করতে চাইতেও পারে না, বাট আপনি দুইটাই করে দেখাইলেন। ক্ষমা করতে পারেন বা পারার জন্য এক অনেক বড় মনের দরকার হয়। স্যালুট টু ইউ তনি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের মানে ব্যবসায়ী, আমাদের কলিগ আমার ফ্রেন্ড লিস্টটা থেকে আমার নিয়ে পোস্ট দেয়, অথচ এরা আমার জামাই মরার পরেও একটা খবর নেয় নাই। আমার আমার জামাইকে নিয়ে যখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট পোস্ট দেওয়া হলো, তখন এরা কোনো কথা বলে নাই। তখন ওরা তাকায় তাকায় মজা দেখছে। কারণ কি জানেন? এরা আমাকে হিংসা করে, প্রচণ্ড লেভেলের হিংসা করে। সবাই না, এরা 2-3 জন আছে, 2-3 জন আছে হাতে গোনা, বুঝছেন? কিন্তু আমি চাইলে ওদের সাথে অনেক কন্ট্রোভার্সি করা যায়, ওদের কাছে মানুষ টাকা পায়, কি করে, অনেক কিছু করা যায়। বাট আমি মানুষটা এরকম টুস করে আনফ্রেন্ড করে দিছি, যা তোরা আমার জীবনে কোনো জায়গা নেই, গেট আউট। জীবনে কোনো দিন আমার জীবনে সোশ্যাল মানে আমার ফ্রেন্ড লিস্টে তো দূরের কথা, আমার বাস্তব জীবনে আমার জীবনে এইসব মানুষের কোনো জায়গা নেই। আমার যেটা ভালো না লাগে আমি সেটা ব্লক করে দিই, আনফ্রেন্ড করে দিই। আমার কোনো কন্ট্রোভার্সির দরকার নাই, মানে একদম তবা করে কোনো দরকার নাই। অনন্যা মাহমুদ, আপনি কেন ওই মহিলার কাছে ক্ষমা চেতেছেন? ওই মহিলা অপরাধ করেছে, আগে ক্ষমা চাইবে। আমি জানি না আপু, আসলে কার্মা বলে একটা জিনিস আছে। আমরা যে যতটুকু করব দুনিয়াতে আমার মনে হয় ততটুকুই ফেরত পাবো। বাট আমি তো সেটাই বলতেছি যে আমার যদি, হ্যাঁ, আমি রাগ করছি, আমাকে খোঁচানো হয়েছে দেখে আমি রেগে গেছি, তারপরেও আমার রাগের জন্য আমি সরি। বাট আমাকে খোঁচায়েন না প্লিজ, আমাকে খোঁচায়েন না। কারণ আমি মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত। আপনার পাশে মানুষ আছে যার সাথে আপনি কথা বলতেছেন, আমার কথা বলার মানুষ নেই। সো আমি প্রচণ্ড বিধ্বস্ত। সো আমাকে খামাখা রাগায়েন না, রাগাইলে তখন আবার মানে খুঁচায়েন না আমাকে।
এটা এখানেই শেষ, মানে আর কি বলবো। এন্টারটেন বাই মার্জান লিখেছেন, হ্যাঁ আপু কিছু মানুষ আছে যারা আমাদের সামনে ভালোবেসে পিছনে খারাপ চায়, আমিও এমন আনফ্রেন্ড করে দিই, আমি একদম আনফ্রেন্ড করে দিই আপু। কারণ এগুলো মানুষ কাল সাপের মতো, এরা বুঝছেন না, খুবই কাল সাপের মতো। এরা ফ্রেন্ড লিস্টে থাকবে, চিপকায় চিপকায় মজা দেখবে, হ্যাঁ, আর সুযোগ পাইলে এরা পুজো খুব মারবে। হিংসা খুব খারাপ জিনিস। আপনি যখনই মানে সাকসেস হবেন, সাকসেসফুল, বা আপনি যখনই অন্যদের থেকে আপনার মানে আশেপাশের অন্যদের থেকে সাকসেসফুল হবেন, সবাই আপনাকে হিংসা করবে না, বাট কিছু কিছু মানুষ মারাত্মক লেভেলে হিংসা করবে, এবং হিংসা খুবই খারাপ জিনিস। আর যারা আমার ব্যবহার নিয়ে বলেন, হ্যাঁ আমি নিজের সাধ্যে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, নেভার এবার। কেউ বাস্তব জীবনে যারা আমার সাথে দেখা করতে আসে, ছবি তুলতে আসে, কেউ বলতে পারবেন আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি, নেভার এবার। আমি বাস্তব জীবনে প্রচণ্ড হাম্বল একটা মানুষ, কিন্তু অনলাইনে আমাকে অকারণে যে পরিমাণ কথা শোনানো হয়েছে, মানে কোন বিষয়টা নিয়ে আপনারা আমার কথা শোনান নাই বলেন তো ভাই। আমার জামাইয়ের ছবি ভাইরাল হওয়ার পরে আমার জামাই কেন বুড়া 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 বয়স, বা টাকা দিকা বিয়ে করতো, টাকা দিকা লুবি লুবি লুবি, এইসব শুনতে শুনতে আমার কান জ্বালাপালা। আমার জামাইয়ের কারণে নাকি আমার ব্যবসা উঠছে, এইসব শুনতে শুনতে আমার জীবন জ্বালাপালা। তারপরে শুরু হয়েছে, এইসব তো শুনলামই এত বছর, লোবি 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 লোবি, কত শুনলাম, ওরে আল্লাহ। আর ইউ ইন বাংলাদেশ আপু, জাস্ট গো হেড টুয়ার্ডস ইউর রিজভি ওয়াহিদ, না না আমি বাংলাদেশে না ভাইয়া, আমি আউট অফ কান্ট্রি। সো যেটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রিজভি ভাইয়া। তারপর হচ্ছে যে আমার হাজব্যান্ড অসুস্থ হলো, হাজব্যান্ড অসুস্থ কেন লাইভ করো, হাজব্যান্ড অসুস্থ হলে কেন লাইভ করো, বেহায়া মহিলা, জামাইরা ভালোবাসে না, মানে কত ধরনের বুলিং রে ভাই। আচ্ছা গেল, এখন আমার জামাই নাই ভাই, আমার উপর দুনিয়ার দায়িত্ব, দুনিয়ার প্রেশার, এখন জামাই নাই লাইভ করো কেন, জামাই মরে গেছে লাইভ করো কেন, মানে বুলিংটা আপনারা কখন করেন নাই, সব সময় করেন, সব সময় করেন, সব সময় করেন। আমাকে বাধ্য করেন, যে যারা বুলিং করেন আমাকে বাধ্য করেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে। আর আমার আজাইরা কথাবার্তা একদম সহ্য হয় না, ইগনোর করি, কত ইগনোর করা যায়, ব্লক করতে করতে ব্লক করতে করতে তারপরে কতগুলো খবিশ আছে এমন কথা বলবে যে মানে কি বলবো, যে বাধ্য হয়ে, মানে তখন সবার তো ধৈর্য শক্তি এক থাকে না ভাই। আর এত সহ্য করতে হবে কেন, আমি কি কারো কোনো ক্ষতি করতেছি, মানে আমাকেই কেন সহ্য করতে হবে, আমি অনলাইনে কাজ করি দেখা, বা আমরা যারাই অনলাইনে কাজ করি আমাদেরকেই কেন সহ্য করতে হবে। এটা আমাদের প্রফেশন, এটা আমাদের কাজের জায়গা, এখানে কাজ করতেছি, আমরা কারো ক্ষতিও করতেছি না, কারো দাওয়াতও দিতেছি না। আপনি নিজের স্বইচ্ছা এসে লাইভ দেখতেছেন, আপনার ভালো না লাগলে আপনি আমাকে ব্লক করে দিতে পারেন, আপনি দেখবেন, আবার আপনি উল্লাপাল্টা কমেন্ট করতে থাকবেন, আবার আমাকে সহ্য করতে হবে, মানে কেন আপনি আমার খাওয়ান না পড়ান, আমাকে কেন সহ্য করতে হবে, মানে কারণটা কি বলেন। আমরা তো আমরা যারা অনলাইনে কাজ করি, আমরা কি কেউ কারো ক্ষতি করি বা মানুষের ক্ষতি করি না, পারলে সমাজের উপকার হয় আমাদের মাধ্যমে, আমাদের উসিলাই কর্মসংস্থান তৈরি হয়, অনেক কিছু হয়, দেশের একটু হলেও অর্থনীতিতে আমরা অবদান রাখি। তো কেন, মানে কি কারণটা কি কারণে আজাই রাইসা খোঁচান। আপনার যদি ভালো না লাগে, আপনার তো কেউ দাওয়াত দেয় না, আপনি টুস করে পেজটা ব্লক করে দিবেন, শেষ, দ্যাটস ইট। আপনার ভালো লাগবে না, আবার এসে জাজমেন্টাল কমেন্ট করবেন তুমি লুবি। আমার এখনো লুবি বলে, এখনো আমাকে লুবি বলে, বুড়ার বউ লুবি, এখনো ওইগুলো আমাকে শুনতে হয়, মানে কেন, ওয়াই। তারপরে আরেকটা কথা না বললেই নয়, আমার আরেকটা মানে আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সাপোর্ট দিছে মানসিক। মিলি আপু আমার বেস্ট ফ্রেন্ড, পর্ষিয়া আমার বেস্ট ফ্রেন্ড, আরাবি আপু আমার বেস্ট ফ্রেন্ড, অনেক সাপোর্ট দিছে। তারপর ব্যবসায়ীদের মধ্যে অনেকে অনেক সাপোর্ট দিছে, ইরাম আপু, অনেক অনেক ব্যবসায়ী আমাকে সাপোর্ট দিছে। তারপরে সাদিয়ার সাথে কালকে আমরা মক্কাতে একসাথে ছিলাম, একসাথে ডিনার করছি। সাদিয়া আমাকে সবসময় ভালোবাসে, নিজের বোনের মতো, আমি ওকে বোনের মতো ভালোবাসি। সো কিছু মানুষ আছে না, মানে খুবই পিওর, আর কিছু মানুষ আছে সামনে একরকম পিছনে একরকম, চান্স পালে আপনার একটা বাস মাইরা দিবে, এরকম কিছু মানুষ আছে। আপু তুমি এসব বুলিং আর গুণ নই না তোমার, আর মহরম ভাইয়াকে দেখে বুঝছি লাইফে শুধু মানসিক শান্তি আর ভালোবাসা একমাত্র জিনিস। উম্মে হানি রহমান, একদম আপু। আর আমি আমার লাইফের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে প্রিসিয়াস জিনিসটাই আমি হারাই ফেলছি। মানে থাকে না যে মানে
মানে একটা নিজের একান্ত মানুষের খুব দরকার জীবনে, মানে যাকে আপনি চোখ বন্ধ করে অনর্গল, যার সাথে আপনি সব কিছু বলতে পারবেন, যে আপনাকে বুঝবে, যে কখনো মাইন্ড করবে না আপনার কোনো কথায়, ভুল ধরবে না, হাইসা উড়াই দিবে, আপনার একটা নির্ভরতার জায়গা। এই মানুষটা জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আমি হারাই ফেলছি। অ্যান্ড এটার কোনো রিপ্লেসমেন্ট, অনেক কত দিয়ে এখন দেখেন না, আজেইরা মানে এত বিরক্ত লাগে আপু আমাকে, যে কত দিক দিয়ে মানুষ বিধ্বস্ত করে, বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কবে, তোমার জামাই তো তোমার হাজার হাজার কোটি টাকা দিয়ে গেছে, তুমি তো এখন ওই টাকা লয়ে একটা ইয়ং পোলা বিয়ে করবা। আমার জামাই কি বলবো, আমার জামাই একটা অসম্ভব ভালো মানুষ ছিলেন, আর আমার বেঁচে থাকার জন্য বিয়ে করার কোনো দরকার নেই। আমার জামাই যে ভালোবাসাটা আমাকে দিয়ে গেছে, এই ভালোবাসা নিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো। আর আমার ছেলে মেয়ে আছে, মা ভাই বোন আছে, অনেক দায়িত্ব আছে, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে করতে আমি একসময় বুড়া হয়ে যাবো। এখন নতুন করে শুরু হয়েছে, শরীর দেখায় বেড়াও পুরো জোয়ান পোলা ধরার জন্য, জোয়ান পোলা ধরার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। এই রে ভাই, আমার জোয়ান পোলা ধরলে কি আমার শরীর দেখায় বেড়ানো লাগবে? মানে কি এইগুলা ভাই, মানে কত রকমের কথা যে আপু মানুষ বলতে পারে, যে যেটা পারে সোশ্যাল মিডিয়াতে ওইটাও বলে, যে যেটা না পারে ওটাও বলে। মানে গায়ের মধ্যে বললাম না যে পিনের মতো যা লাগে, মানে সহ্য করাটা যে আপু কত কষ্টের। আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, আপনি নিজের চোখে দেখতেছেন যে এই ধরনের কমেন্টগুলো আসতেছে, এগুলো হজম করা অনেক কষ্টের। তারপরে আবার নিজে কাজ করে, এত সারাদিন এত কাজ করে এত ক্লান্ত থাকে শরীর, তারপরে আবার মানসিক মানে আসেই সব কিছু সমস্যা মিলে, আবার আজই ক্যাচাল প্যাচাল, মানে মানে কি বলবো, খুবই বিরক্তি করে দিই। রুমি গোমেজ, খুব কম সময় ছিল তোমার জীবনে, খুব তাড়াতাড়ি তুমি তাকে হারাইলাম। আল্লাহ ওকে নিশ্চয় অনেক ভালো রাখবে আপু, অনেক ভালো রাখবে। বাট আমি একটা লাইফ টাইম শাস্তি পাইলাম, বুঝছেন আপু, মানে পুরো লাইফ টাইম আমাকে, ইটস ওকে। কি রাহমানুর রাহিম লিখেছেন, ঠিক বলছেন, হিংসার জন্য এই অপবিশ্বাস বুবলি আপুকে কত নিচে নামাতে চাচ্ছে সবাই। উস্কানি দিয়ে কারো কারো পক্ষে নেবেন না, আমি উস্কানি দিয়ে ভালো সাজে, আপনাকে উস্কানি দিয়ে ভালো সাজে, বুবলি খুব ভালো একটা মেয়ে, সে কখনো কারো বদনাম করে না। ভাই আমার, আচ্ছা বলেন, আমার সাথে কি বুবলির কোনো সমস্যা আছে? আমার সাথে অপবিশ্বাসের কোনো সমস্যা আছে? কারো কোনো সাথে কোনো সমস্যা নেই আমার। ওনারা ওনাদের ব্যক্তিগত জীবনে কি করবে না করবে সেটা তাদের বিষয়, আমার কি? আমি কি বুবলি আপুকে হেট করি? নো। তোর, আমি করি ভাই কাপড়ের ব্যবসা, আমার তো ওনাদের সাথে কোনো লাগা জমিন নেই। যাই হোক, মানে এটাই, অনেক রাত হয়েছে বাংলাদেশে, মানে কয়টা বাজে, 3টা 4টা বাজে গেছে, 2টা 46 বাজে, আমি এখানে অনেক হয়ে গেছে। ওমা পিঠ ব্যথা করতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করেন। এই জিনিসটা এখানেই শেষ হোক। আর অনেকে আমাকে টেক্সট করতেছে, কমেন্ট করতেছে, বাড়ি শাহকের হাজব্যান্ড আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে, তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিছে। ঠিক আছে আলবি ভাই, আপনি যেহেতু স্ট্যাটাস দিছেন, আমিও আপনার এটা মানে অ্যাকসেপ্ট করলাম, এবং আমিও দুঃখ প্রকাশ করছি। আর ফিউচারে আপনাদের সাথে আমার ভাই কোনো কিছু, মানে আল্লাহ যেন আর কোনো কিছু না হোক, এটাই আপনাদের জন্য শুভকামনা। আপনারাও ভালো থাকেন, আমিও, আমার জন্য দোয়া করেন, আমিও ভালো থাকি, আমার ছেলে মেয়েকে মানুষ করি, সেটাই। আমাকে ওই
অনেকে আর কি স্ট্যাটাসটা স্ক্রিনশট পাঠাইতেছে এই ফোনে আর কি, তো দেখে তাই বললাম। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক দোয়া। আমি এখন একটু যাবো, আবার একটু রওজা শরীফের এখানে যাবো, যে তারপর আবার একটু বের হব। ওমা পিঠ ব্যথা করতেছে। আর দেখেন ভাই, আরেকটা কথা বলে, আমরা তো সবাই মানে মানুষ রে ভাই, আমিও মানুষ। আমি এমন না যে বাবারে আজকের পরে একদম ফেরাস্ত হয়ে গেছে, আজকের পরে জীবনে আর ভুল করবো না, ব্যাপারটা তো এমন না ভাই। আমি মানুষ, আমরা সবাই ভুল করব, নিজের ভুল বুঝতে পার, যারা ভালো মানুষ তারা নিজের ভুল বুঝতে পারে, আবার নিজেকে শুধরায় নেয়, এটাই তো মানুষ, আমরা মানুষ। আমি এরম না যে আজকের পরে একটা তনি আপু মুমিন হয়ে গেছে, জীবন আর ভুল করবে না। ভাই আমি রক্তে মাংসে মারা মানে গড়া মানুষ, আমার ভুল হইতে পারে, বাট আমি চেষ্টা করব মানে আমার জীবনের সবচেয়ে বেশি যেটা দরকার, আল্লাহ আমার যেন অনেক ধৈর্য দেয়, আমার রাগটা অনেক কন্ট্রোলে রাখা দরকার, এটাই জাস্ট আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি, দ্যাটস ইট। বাট আমি এজ এ মানুষ হিসাবে আমি খারাপ মানুষ না, এটা জানি না রেখেন। আমি কোনোদিন কারো ক্ষতি চাই না, কোনোদিন কারোর ক্রিমিনালি করি না, কোনোদিন কারোর চুগলামি করি না, কারণ নিয়ে বদনাম করি না, গসিপিং করি না, কারণ আমার জীবনে এগুলো সময় নেই। আমার সকালটা শুরু হয় ঘুম থেকে উঠা, গোসল করে নামাজ পড়ে দৌড় দৌড় দৌড়, লাইভ করো 5টা 6টা লাইভ, অফিসের এই কাজ, অফিসের সেই কাজ, এসব করো এসব করো 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 কাজ করো। তারপরে কাজ করতে করতে দেখা যায় এক সময় রাত 3টা 4টা বেজে গেছে। তারপরে বাসায় এসে অনেক টায়ার্ড, আবার ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ টামাজ পরে ঘুমাও। এই দ্যাটস মাই লাইফ। কাউরে নিয়ে আজাইরা মানে গসিপিং করার, চুগলামি করার, এগুলোর সময় আমার জীবনে সত্যিই নেই। আর আমি মানে ক্রিমিনালি করার সময় আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না, বিশ্বাস করেন কিচ্ছু রাখি না, একদম কিচ্ছু রাখি না। এটাই, সবাই দোয়া করেন আমার জন্য, এটাই এই আর কি। ইসরা জাহরিন, আপনি পুরো লাইফ না দেখে এসে ঠুস করে একটা কমেন্ট মেরে দিলেন। আপনি নিজের মনের সমস্যা দূর করেন, তারপরে এসে কমেন্ট করেন। ওকে আপা? রুবি গোমেজ, তোমাকে সারা জীবন দেখে উচিত কথা বলতে। থ্যাংক ইউ আপু, সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। হোয়াট হ্যাপেন্ড আইডি থেকে লিখছেন কনফার্ম জান্নাতি। আপনার মতো লোকজন এর থেকে মানে ফালতু কমেন্ট ছাড়া আর কিচ্ছু করতে পারেন না। দুনিয়ার কেউ কনফার্ম জান্নাতি না, দুনিয়ার কোনো মানুষ কনফার্ম জান্নাতি না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম মানে পরহেজগার, সেও বলতে পারবে না যে সে কনফার্ম জান্নাতি। একমাত্র আল্লাহ তাআলা জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী, কাকে কোন পাপের জন্য জাহান্নামে নিয়ে যাবে আর কাকে কোন ভালো কাজের জন্য সব পাপ মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবে, আমরা কেউ জানি না। তো নিজের এত মানে ওলিয়া উলিয়া ভাববেন না, বুঝছেন? নেই শয়তানের চোখ। যাক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দোয়া রইল। বাবা 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 বাবা, এই যে দেখছেন এই পণ্ডিতনিদের কমেন্টগুলো দেখলে আমার মেজাজ খারাপ হয়। দেখছেন আবার এসে আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, কারো বডি শেমিং করা ঠিক না, তো কারো সেক্সুয়াল শেমিং করা ঠিক? আপনার আমার সেক্সুয়াল অ্যাবিলিটি কতটুকু আছে কি নাই সেটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েন, মানুষ জানবে না। এগুলা ঠিক? মানে একটা জিনিস বুঝেন না বুঝেন আইসা মন করে কমেন্ট করে দেন। হ্যাঁ মানে আমার পায়া বসছেন, পায়া বসেন না, আমি আবার পায়া বসারও লোক না। মনে করেন না যে হ্যাঁ তনি আপু মানে ঠিক আছে, তনি আপু মনে হয় কিছু করলে আর কিছু করবে না, পায়া 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 বসেন না আমারে, বুঝেন নি? আপনারও তো মানুষ আমি ঠুস করে ঠুস মারে ফেলাই, কারণ আপনার মতো লোকগুলো হচ্ছে জীবনে একটা অশান্তি। মানে আমরা যারা উপরে উঠতে চাই তাদেরকে খালি আপনার এরকম টয়না কেমনে নামায় ধরে রাখবেন, এই কাজগুলো করেন। তো আপনার মতো মানুষরা আমি জাস্ট ঠিসুম ঠিসুম করে ছড়াই দিয়ে আগে সামনে আগায় যাই, বুঝছেন না? এটা বুঝছেন? আমাকে পিছনে টাইনা ধরে রাখা যাবে না, দ্যাটস ইট। সৌদিতে গিয়ে যে লাইভ করে মহিলা স্যুপ বিক্রি করলো মক্কার সামনে, সেম মহিলা আপনিও মেকআপ করে আসছে। আপনি আমার কোথায় মেকআপ করে দেখছেন? আপনি আমার মুখে কোথায় মেকআপ দেখছেন আখাও? এটা আমার মুখ একটা লিভসের লাগানো ঠোঁটের মধ্যে, আপনি আমার কোথায় মেকআপ করে আসতে দেখছেন আফা? আপনার মতো মানে কি বলবো,
চুলকানি মহিলাগুলার মানুষের দোষ ধরা ছাড়া কোনো কাম নাই আফা। আউট, গেট আউট। মাস সৎ সম্মান এখান থেকে জানগা। সম্মান হারানোর আগে সম্মান নিয়ে এখান থেকে জানগা। এবার বুঝেন আমি যে এইসব মানুষের উপরে কেন চেতি, কেন রাগটা দেখাই, এবার বুঝেন কেন যে চেতি। এদের নিজেদের কোনো সম্মান নাই, না মানুষের সম্মান দিতে জানে, না নিজেদের সম্মান আছে। এদের কোনো সম্মান নাই। যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।